তারপর হচ্ছে ক্যাটাগরি। আমরা একটা জিনিস শিখছিলাম পোস্ট টাইপ আর হচ্ছে ট্যাক্সোনমি, যেটা আমরা এর আগে ক্লাস নিছি। পোস্ট টাইপ এন্ড ট্যাক্সোনমি। পোস্ট টাইপ কোনগুলা? যেগুলো হচ্ছে এখানে যে আছে অল পোস্ট, এগুলো হচ্ছে একটা পোস্ট টাইপ। যেমন এটা হচ্ছে একটা পোস্ট টাইপ। পেজও কিন্তু একটা পোস্ট টাইপ। পেজ কি কিন্তু না, পেজ কিন্তু একটা কি পোস্ট টাইপ। পেজ কিভাবে পোস্ট টাইপ? পেজের পোস্ট টাইপের ভিতরে দুইটা ফরম্যাট আছে, একটা পোস্ট ফরম্যাট, একটা হচ্ছে পেজ ফরম্যাট। অবশ্যই নোট করতে হবে যে পেজের ভিতরে পোস্ট টাইপের ভিতরে দুইটা ফরম্যাট আছে, একটা হচ্ছে পেজ ফরম্যাট। যখন আমরা পেজের ভিতরে ফরম্যাটটা দিব, পোস্ট টাইপের ভিতরে ফরম্যাট দিব পেজ, তখন আমাদের অপশন আসবে পেজের ভিতরে যে অপশনগুলো আছে এই অপশনগুলো আমরা পাবো। আর যখন একটা পোস্ট টাইপের ভিতরে ফরম্যাট দিব হলো পোস্ট, তখন কি পোস্টের ভিতরে যে অপশনগুলো আছে তখন কি পাবো? আমরা পোস্টের অপশনগুলো পাবো। এটা হচ্ছে পেজ। পোস্ট টাইপের ভিতরে থাকে কয়টা? দুইটা। তাহলে আমরা কি পাচ্ছি এখানে দেখি, এটা ইরেজার কই। আচ্ছা, ইরেজার নিলাম না, টেস্ট নেই। এটা মনে হয়। আচ্ছা, আমরা একটা কি পাবো? আমরা একটা পোস্ট টাইপ পাবো। কি পাবো? পোস্ট টাইপ। পোস্ট টাইপের ভিতরে আমাদের কি থাকে? দুইটা অপশন থাকে। একটা হচ্ছে কি, একটা হচ্ছে হচ্ছে আমাদের পেজ, আর একটা হচ্ছে পোস্ট। তাহলে আমাদের দেখি পেজে পোস্ট টাইপের ভিতরে কি থাকবে? আমাদের দুইটা অপশন থাকবে, একটা হচ্ছে পেজ আর একটা হচ্ছে কি পোস্ট। যখন আমরা একটা পোস্ট ট্যাব তৈরি করব, তখন আমাকে বল তুমি কি নিবা, পোস্ট নিবা না পেজ নিবা? পেজ নিলে আমাদের পেজের অপশন আসবে, আর পোস্ট নিলে আমাদের পোস্টের অপশন আসবে। ক্লিয়ার? হুম। এখন একটা পেজের ভিতরে আপনার ট্যাক্সোনমি নিতে পারবেন না। একটা পেজের ভিতরে আপনি কি নিতে পারবেন না? ট্যাক্সোনমি নিতে পারবেন না। ট্যাক্সোনমি পেজের ভিতরে পাবেন না। যেমন কি পাবেন না? ক্যাটাগরি পাবেন না। ক্যাটাগরি একটা কি ট্যাক্সোনমি। ট্যাগ পাবেন না। ট্যাগ একটা কি ট্যাক্সোনমি। তারপর হচ্ছে ফরম্যাট পাবেন আর ফরম্যাট একটা কি ট্যাক্সোনমি। তারপর এখানে দেখেন পেজের ভিতরে এই অপশনগুলো আপনি কি পাবেন না। আবার পোস্টের ভিতরে কি পাবেন না? পোস্ট যদি নেন, পোস্টের ভিতরে আপনি পাবেন হলো প্যারেন্ট করার জন্য। প্যারেন্ট করার যে অপশনটা আছে এটা আপনি পোস্টের ভিতরে পাবেন না। তাহলে এই হিসাবটা ক্লিয়ার? পোস্ট আর পেজ আর হচ্ছে ট্যাক্সোনমি, এই বিষয়টা ক্লিয়ার? ট্যাক্সোনমি কোনগুলা? যে পোস্টের আন্ডার যেগুলো থাকে, যেমন ক্যাটাগরি, ট্যাগ, এটা হচ্ছে কি ট্যাক্সোনমি। এটা হচ্ছে কি ট্যাক্সোনমি। না পোস্টের যে বাচ্চাগুলো বলবেন এটা এটা ট্যাক্সোনমি। শেষ আলাপ হিসাব। পোস্টের ভিতরে যে বাচ্চাগুলো থাকে এটা কি ট্যাক্সোনমি। যেমন পোস্টের ভিতরে কি কি বাচ্চা থাকে? ক্যাটাগরি থাকতে পারে, ট্যাগ থাকতে পারে, ফরম্যাট থাকতে পারে, এগুলো হচ্ছে এক একটা কি ট্যাক্সোনমি। পোস্টের ভিতরে যে বাচ্চাগুলো থাকে এটা হচ্ছে ট্যাক্সোনমি। শেষ হিসাব। এগুলো মনে রাখলে হবে। যেমন এটার ভিতরে এই দুইটা পোস্ট আর এই যে যা দেখবেন সবগুলো কি ট্যাক্সোনমি। পোস্টের ভিতরে যদি থাকে তাহলে প্রথম দুটো হবে পোস্ট, তারপরে সবগুলো কি ট্যাক্সোনমি। আবার দেখেন এখানে দেখেন এলিমেন্টারের ভিতরে, দেখেন এলিমেন্টারের ভিতরে যদি যখন যায় তখন এগুলো এক একটা নিজস্ব পেজ। যেমন দেখি যাই সাবমিশন যাই, তারপরে যাই হচ্ছিলাম কাস্টম ফন্টে যাই। দেখেন এখানে দেখেন কোনো পোস্ট টোস্ট তেমন কিছু লেখা নাই। যেমন এতে যে আমরা এখানে আছি, সেটিং এ আসি, দেখেন এটাতে দেখেন এখানে লেখা কি পেজ, পেজ ইকুয়াল টু এলিমেন্টার সেটিং। এখানে কিন্তু আগের মতো যে পোস্ট ট্যাবের মতো নাই। আবার পেজ যখন আমরা পেজে যাইতেছি তখন কিন্তু পোস্ট ট্যাব লেখা, পেজের ভিতরে কি লেখা পোস্ট ট্যাব লেখা। তারপরে যা এখানে আসি পোস্টে যায়, তখন পোস্টের ভিতরে যখন আমি এড পোস্টে যাবো বা এডিট পোস্টে যাবো তখন আমাদের কি আসছে দেখেন পোস্ট টাইপ আসবে বা পোস্ট আসতেছে। তার মানে এখানে দেখেন এখানে কি পোস্ট আসতেছে, এখানে আসতেছে কি পেজ। এটা কিন্তু এই পেজের মতো পেজ না, এটা পেজ হচ্ছে এডমিনের যে সেটিং গুলা দেওয়া থাকে এটা এটা এই পেজ। ঠিক আছে? বিভিন্ন সেটিং ম্যানেজমেন্ট করার জন্য যে পেজটা আছে এটা হচ্ছে এই পেজ। এটা শুধুমাত্র এডমিনে থাকে, এটা ফ্রন্ট এন্ডে শো করে না। মানে সামনে ওয়েবসাইটের সামনে এটা দেখাবে না, কিন্তু এটা একটা প্লাগইনের সেটিং, বিভিন্ন ধরনের সেটিং টেটিং সেট করার জন্য আমাদের কি থাকে এই ধরনের কিছু কি থাকে পেজ থাকে। যেমন এটা এলিমেন্টারি সেটিং, এলিমেন্টারি বিভিন্ন সেটিং কাজ কর্ম সেটআপ করার জন্য আমাদের এই ধরনের কিছু কি থাকবে পেজ থাকবে। ক্লিয়ার? আচ্ছা, ওয়ার্ডপ্রেস মিডিয়া। ওয়ার্ডপ্রেসের মিডিয়ার কাজ কি? ওয়ার্ডপ্রেসের মিডিয়ার কাজ হচ্ছে বিভিন্ন ধরনের মিডিয়া জাতীয় জিনিসপত্র। মিডিয়া বলতে আমরা কি বুঝি? মিডিয়া বলতে কিন্তু খালি ভিডিও বোঝা নাই। মিডিয়া বলতে ইমেজ বোঝায়, ভিডিও বোঝায়, ফন্ট ফ্যামিলি বোঝায়, তারপর হচ্ছে এসভিজি কে বোঝায়, যাবতীয় যত কিছু আছে সবকিছুকে কি বোঝায়? মিডিয়া বোঝায়।
এই মিডিয়াতে আমরা কি করতে পারি, পিডিএফ ফাইল আপলোড করতে পারি, ভিডিও আপলোড করতে, যে কোনো জিনিস আপলোড করে আমরা এগুলো কি করতে ফ্রন্টে মানে ওয়েবসাইটের ভিতরে আমরা রাখে এগুলো কি করতে পারি, ফ্রন্ট এন্ডে ইউজ করতে পারি। এটা হচ্ছে আমাদের কি মিডিয়ার কাজ। তারপরে হচ্ছে আছে কি আছে আমাদের, তারপরে আছে হচ্ছে আমাদের হচ্ছে ইউজার। সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক গুলোর মধ্যে একটা আছে ইউজার। ইউজারের ভিতরে কি, ইউজার হচ্ছে কি করা, বিভিন্ন ধরনের ইউজার তৈরি করে, বিভিন্ন ইউজার কি করে তৈরি করে। যেমন একটা ওয়েবসাইট একজনের ম্যানেজমেন্ট করে না, একটা ওয়েবসাইট কি একজনের ম্যানেজমেন্ট করে, একটা ওয়েবসাইট নানান ধরনের নানান মানুষ ম্যানেজমেন্ট করে। একটা ওয়েবসাইট নানান মানুষের কাছে অ্যাক্সেস থাকে। মানে আমি একজন ওয়েবসাইটের ব্যবসায়িক মালিক, ব্যবসার মালিক। এখন যদি পুরো ওয়েবসাইটের কাজ আমি আল্লাহ করি, তাহলে কি আমি ব্যবসা অন্য জায়গায় কি দায়িত্ব পারবো, কোনো কিছু করতে পারবো? করতে পারবো না। করতে না পারার জন্য আমাদের কি কি আছে, ওয়ার্ডপ্রেসে ইউজার নামে একটা অপশন আছে। ওয়ার্ডপ্রেস না, যে কোনো সিস্টেমে কি আছে, ইউজার নামে অপশন আছে। এই ইউজার অপশনের কারণ কাজটা কি, এটা আজকে আমরা বেসিক জানবো, তারপর আমরা এটা নিয়ে একটু ডিটেলস জানবো। আচ্ছা, এই ইউজারের কাজ হচ্ছে, দেখেন একটা কাস্টমার যখন অ্যাকাউন্ট করবে, সে কি ডাব্লিউপি এডমিনে ঢুকতে পারবে কাস্টমার অ্যাকাউন্ট করলে? জি না। ডাব্লিউপি এডমিনে ঢুকানোর প্রয়োজন আছে একটা কাস্টমারকে? ঢুকানোর প্রয়োজন নাই। তার মানে তার রুল হচ্ছে কি, রুল। আচ্ছা, সে একটা ইউজার কতটুকু অ্যাক্সেস পাবে সেটা নির্ভর করে তার রুলের উপরে। কিসের উপরে? রুল। রুল হচ্ছে নিয়ম কানুন, মানে একটা ওয়েবসাইটে কতটুকু সে অ্যাক্সেস পাবে। যেমন দেখা, একটা কাস্টমার সে শুধুমাত্র কি, সে যে অর্ডার করছে তার যে ডিটেলস গুলো সে এইটাই দেখতে পারে, তার বাইরে সে কোনো কিছু দেখতে পারে না। তারপর হচ্ছে আমাদের অথর। অথর হচ্ছে কি, অথরটা হলো যারা আর কি, হ্যাঁ লেখালেখি করে, হ্যাঁ একদম পারফেক্ট, লেখালেখি করে বা যারা পোস্টে লিখতেছে, একটা প্রোডাক্ট এড করতেছে, তারা হচ্ছে কি অথর। হচ্ছে এডিটর। এডিটর মানে কি, যারা আর কি এডিট টিডিট করে, নানান ধরনের এডিট টিডিট কাজ করে। যেমন অথরে একটা পোস্ট লিখে দিল, এখন একটা এডিটর সে এডিট করতেছে, একটা এই পোস্টের একটা জায়গায় একটু সমস্যা পাইছে, সেই দিয়ে কি করবে, এডিট করবে। তাহলে তার মানে তার কাজটা কি, ওইটা কি করা, এডিট করা। আর অ্যাডমিনিস্ট্রেটর মানে হচ্ছে সে সবকিছু করতে পারবে, ঠিক আছে? অ্যাডমিনিস্ট্রেটর মানে কি, সে যে কোনো কাজ করতে পারবে। আর হচ্ছে শপ ম্যানেজার। শপ ম্যানেজার কোনটা? শপ ম্যানেজার হচ্ছে সে শুধুমাত্র অর্ডার পেজের অ্যাক্সেস পাবে, অর্ডার পেজে অ্যাক্সেস পাবে। সে অর্ডার পেজে অ্যাক্সেস পায়, অর্ডারের যে ম্যানেজমেন্ট সিস্টেমটা আছে, অর্ডারটা যে ম্যানেজ করা হয়, এই ম্যানেজমেন্টটা সে করতে পারবে। তাহলে অর্ডার পেজে যে ম্যানেজমেন্ট হয়, এই ম্যানেজমেন্টটা কি করে, শপ ম্যানেজার করে। আর সাবস্ক্রাইবার আমরা বিভিন্ন ধরনের পাই না, বিভিন্ন ধরনের আমরা টুল পাই না, যে 1 মাসে সাবস্ক্রিপশন করতে, যেমন জেমিনি, চ্যাট জিপিটি, তারপরে আছে হলো আরো আছে হলো ফটোশপ, বছরে বছর সাবস্ক্রিপশন করা লাগে। এই বিভিন্ন সাবস্ক্রিপশন সিস্টেমটা, এটা হচ্ছে কি সাবস্ক্রাইবার। যারা সাবস্ক্রিপশন সিস্টেম চালায় বা সাবস্ক্রাইব করে, তাদেরকে বলা হয় কি সাবস্ক্রাইবার। তাদেরকে একটা ম্যানেজমেন্ট সিস্টেম টুল দেওয়া, এটা সাবস্ক্রাইবার। তাহলে ইউজার কি, নানান ধরনের ইউজার হইতে পারে। আমাদের ইউজারে কি করে, নানান ধরনের ইউজার হতে পারে। একটা ইউজার ক্রিয়েট করার জন্য আমাদের কি কি দরকার, একটা ইউজার নেম দরকার, ইমেল দরকার, ফার্স্ট নেম, লাস্ট নেম, ওয়েবসাইট, পাসওয়ার্ড। এই সবগুলা জিনিস দিয়ে কি হয়, একটা ইউজার তৈরি করতে হয়, ঠিক আছে? আমরা যদি একটা ইউজার তৈরি করতে যাই, তাহলে আমাদের ইউজার নেম লাগবে, ইমেল লাগবে, ফার্স্ট নেম লাগবে, লাস্ট নেম লাগবে, ওয়েবসাইট লাগবে, পাসওয়ার্ড লাগবে। এই সবগুলা মিললে আমাদের কি হবে, একটা কি হবে, এই সবগুলা মিললে আমাদের কি হবে, একটা ইউজার ক্রিয়েট করতে হবে। আর আমরা একটা ইউজার ক্রিয়েট করি, একটা কাস্টমার হিসেবে একটা ইউজার ক্রিয়েট করি। যেমন টেস্ট ইউজার, কি লিখবো এখানে, টেস্ট। তারপর টেস্ট ইউজার একটা ইমেল দিব আমরা, check@gmail.com, email.com। ফার্স্ট নেম দিই, নাম দিলাম চেক, লাস্ট নেম দিলাম চেক, ওয়েবসাইটে লিস্ট দিই, একটা ওয়েবসাইটের লিংক দিলাম, এখানে একটা ওয়েবসাইট লিংক দিলাম, জেনারেট পাসওয়ার্ড, এখানে একটা পাসওয়ার্ড দিলাম। তারপরে তার রুল দিলাম কি, কাস্টমার দিয়ে আমরা কি করলাম, অ্যাড ইউজার অ্যাড করলাম। তাহলে এখানে আমাদের একটা ইউজার হইলো, সে কি করতে পারে, এই ইমেল আর এই পাসওয়ার্ডটা দিয়ে কি করতে পারবে, তার এখানে কি করতে, সে লগ ইন করতে পারবে। সে লগ ইন করে তার ইনফরমেশন গুলো সে কি করতে পারবে, দেখতে পারবে। আচ্ছা, প্রত্যেকটা ইউজার একটা করে কি থাকে, প্রোফাইল থাকে। এই প্রোফাইলটা আমার আছে, কারণ হচ্ছে এই প্রোফাইলে কি কি অপশন থাকে, আপনি চাইলে আপনার নাম পাল্টা চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে যে এখানে দেখেন ফার্স্ট নেম লাস্ট নেম চেঞ্জ করতে পারবেন, আপনার চাইলে আপনার ইমেল চেঞ্জ করতে পারবেন, আপনার ওয়েবসাইট চেঞ্জ করতে পারবেন, আপনার একটা নতুন একটা পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আপনি কোথায় আসবেন, এখানে ইউজারে আসবেন, আপনার যে ইউজার। যেমন আমি যদি আমার এই অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করি, তাহলে আমি কোথায় যাব, এখানে এই এডিটে যাব, আমার করব, এডিট করে এখানে সেট এন্ড নিউ পাসওয়ার্ড দিয়ে এটা আমি কি করব,
এখানে আপডেট করে দেব। তাহলে আমাদের কি হবে, এই স্যার এই ইউজারের পাসওয়ার্ডটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। অনেক সময় ইউজারের পাসওয়ার্ড কি করার প্রয়োজন হয়, চেঞ্জ করার প্রয়োজন হয়। যে একটা পাসওয়ার্ড চেঞ্জ করে দিলাম, তাতে কি হবে, আমার পাসওয়ার্ডটা অনেকে জানি না গেছে, তাহলে আমি কি করবো, পাসওয়ার্ডটা চেঞ্জ করবো। পাসওয়ার্ড কোথা থেকে চেঞ্জ করবো, আমি কি করবো, আমার ইউজারে যাব, ইউজারে যায় যারা এডমিনিস্ট্রেটর আছে, যারা কি আছে, যে রুল এডমিনিস্ট্রেটর, এজ এ কাস্টমারের পাসওয়ার্ড আমি চেঞ্জ করতে যাবো। আমি কাস্টমারের পাসওয়ার্ড যদি আমি চেঞ্জ করি, ওই কাস্টমার আর লগ ইন করতে পারবে না, কারণ তার পাসওয়ার্ড তো সে চেঞ্জ করে ফেলছে আমি। তাহলে আমার কার পাসওয়ার্ড চেঞ্জ করবো, এডমিনিস্ট্রেটর, যতগুলো এডমিনিস্ট্রেটর থাকবে তাদের সবার পাসওয়ার্ড কি করবো, আমরা চেঞ্জ করে ফেলবো এরকম ভাবে। এডিটে যাব, সেট নিউ পাসওয়ার্ড দিয়ে এটা কি হলো, পাসওয়ার্ড সেট আপ করবো। আর এখানে আরেকটা পাসওয়ার্ড আছে, অ্যাপ্লিকেশন পাসওয়ার্ড। অ্যাপ্লিকেশন পাসওয়ার্ডের কাজ আমাদের না, অ্যাপ্লিকেশন পাসওয়ার্ড কাজ করা হলো বিভিন্ন ধরনের এপিআই নিয়ে যখন কাজ করা হয়, এপিআই নিয়ে কাজ করে, তখন এডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড, অ্যাপ্লিকেশন পাসওয়ার্ড নিয়ে কাজ করা লাগে। এটা না আপাতত না জানলেও চলবে, সমস্যা নাই। ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস, শিপিং অ্যাড্রেস, এগুলো সব দিয়ে দিতে পারি। এগুলো সব আমরা এখানে চেঞ্জ করব। তাহলে এই একটা ইউজারের ইনফরমেশন চেঞ্জ করার জন্য আমরা কোথায় আসবো, ইউজারে আসবো। আর হচ্ছে টুলস এর কাজ কি, টুলস এর কাজ হচ্ছে ওয়েবসাইটটা ম্যানেজমেন্ট করার জন্য যে ইনফরমেশন গুলো আমাদের দরকার, এগুলো হচ্ছে কি টুলস এর কাজ। যেমন অ্যাভেলেবল টুলস আমাদের ইম্পোর্ট এক্সপোর্টে কিন্তু একটা ভালো একটা কাজ আছে। যেমন একটা ওয়েবসাইট থেকে যতগুলো পোস্ট আছে, এই সবগুলা পোস্ট আমি আমার ওয়েবসাইটে নিয়ে আসবো, তখন আমরা কি কি ইউজ করবো, ইম্পোর্ট আর এক্সপোর্ট ব্যবহার করবো। মনে করেন যে আমার একটা ওয়েবসাইট আছে, অন্য একটা ওয়েবসাইট, ওই ওয়েবসাইট যতগুলো পোস্ট আছে, ওই সবগুলা পোস্ট কি করব, আমার ওয়েবসাইটে নিয়ে আসবো। তখন আমরা কি করব, ওই ওয়েবসাইট থেকে এক্সপোর্ট করে আমার ওয়েবসাইটে কি করব, ইম্পোর্ট করব। ইম্পোর্ট করব। এটা হচ্ছে কি একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে অন্য জায়গায় একটা পোস্ট, অনেকগুলো পোস্ট করা আছে, ওই পোস্টগুলো আমি আমার ওয়েবসাইটে ইম্পোর্ট এক্সপোর্ট করে নিয়ে আসতে পারবো। তারপর সাইট হেলথ হচ্ছে ক্লায়েন্টের সার্ভার ডাটা দেখা যায়। ক্লায়েন্টের কি দেখা যায়, বিভিন্ন ধরনের সার্ভার ডাটা দেখা যায়। সার্ভার ডাটা কেমন দেখবেন, এই ইনফো ইয়েতে আসবেন, স্ট্যাটাসে না, ইনফোতে যাবেন। ইনফোতে গেলে এখানে দেখেন সার্ভার অপশন আছে। সার্ভার অপশনে আসে পিএইচপি ভার্সন আছে, আমাদের পিএইচপি ভার্সন কত আছে, তারপরে পিএইচপি টাইম লিমিট কত আছে, পিএইচপি মেমোরি লিমিট কত আছে, তার আপলোড ম্যাক্সিমাম ফাইল সাইজ কত আছে, পোস্ট ম্যাক্সিমাম ফাইল সাইজ কত আছে। এগুলো নিয়ে আমরা আস্তে আস্তে আর দেখবো, একটু ডিটেলস দেখবো পরে আর কি, লাস্টের দিকে। আমরা কি দেখে যাইতেছি এখন ডাটাবেজে, আমরা এই ডাটা গুলো নিয়ে আমরা কথা বলতে পারি, ডাটাবেজে কোন কোন জায়গায় কি কি ডাটা থাকে, এই সবগুলো ডাটাবেজটার ইউজার নেম কি, ডাটাবেজের নাম কি, এটা আমাদের লাগে। ডাটাবেজের নাম কি, মানে ডাটাবেজ আর এই ডাটাবেজের ইউজার নেম আর ডাটাবেজ নেম কেন লাগে, একটা ক্লায়েন্টের একটা সার্ভারে মনে করেন যে 5টা ওয়েবসাইট দেওয়া আছে, 5টা ওয়েবসাইট কি করা আছে, ইনস্টল করা আছে। একটা সার্ভার যদি 5টা ওয়েবসাইট ইনস্টল করা থাকে, তখন আপনি কোন ডাটাবেসটা ক্লায়েন্টের সার্ভারে ইনস্টল করা, তখন আপনি বুঝবেন কেমনে, আপনি কোন ডাটাবেসে যাই কাজ করবেন, এটা আপনি বুঝবেন কেমনে। তখন আপনাদের কি করতে হবে, এখানে ডাটাবেস আছে, ডাটাবেস নেম চেঞ্জ করতে হবে, ডাটাবেস নেম দেখতে হবে আসলে আমাদের কোন ডাটাবেসে এই সাইটটা ইনস্টল করা আছে, দেখে তা ওই ডাটাবেসে আমাদের কাজ করতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? হুম, আচ্ছা, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড নিয়ে কারো কোনো কোশ্চেন? আচ্ছা, একদিন বলেন পুশ টাইপে কটা ফরম্যাট থাকে? হ্যাঁ, দুইটা। দুইটা। কি কি থাকে? একটা করে পেজ আর থাকে, একটা পেজ থেকে পেজ এন্ড পোস্ট। পোস্ট। পেজ এন্ড পোস্ট, এগুলো কিন্তু বিভিন্ন ধরনের ইন্টারভিউতে জিজ্ঞেস করবে, সুতরাং আপনাদের এগুলো জানতে হবে। ঠিক আছে, আর হচ্ছে এখন আমরা আসি ইয়েতে, থিম অ্যাপ্লিকেশন পুরো জানি, আর সেটিং এ এগুলো তো আমাদের জানাই আছে মনে হয়, আগের টিচার তো দেখাইছে নাকি? হুম, হচ্ছে স্যার, স্যার দেখা দিলে ভালো হয়। আচ্ছা, সেটিং হচ্ছে জেনারেল, রাইটিং, তারপর রিডিং, ডিসকাশন, মিডিয়া, পারমালিঙ্ক আর প্রাইভেসি।
জেনারেল সেটিং এর কাজ কি? এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যে সেটিং গুলো প্রয়োজন, এটা হচ্ছে সেটিং। যেমন সাইট টাইটেল কোথায় থাকে? এই যে অপশন এর উপরে অর্ডার মাই ব্লগ আপলোড দেখা যাচ্ছে, হ্যালো ওয়ার্ল্ড দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের কি সাইট টাইটেল, মানে এসইও টাইটেল। আমরা যখন এই করি, কি করি, এই আপনারা যখন এইচটিএমএল করেন তখন হেড ট্যাগের ভিতরে একটা টাইটেল লেখা লাগে, এটা আপনাদের জানা আছে না? জি স্যার। হেড ট্যাগের ভিতরে টাইটেল লেখা থাকে, এই দেখেন এখানে আমি দেখাই। আচ্ছা, আমি এখানে কন্ট্রোল এফ দেই, TITLE, এই দেখেন টাইটেল চলে আসছে। এখানে কি লেখা আছে? মাই ব্লগ আপডেট 2। এই টাইটেলের ভিতরে কি আছে? এই যে হেড ট্যাগ, এই হেড ট্যাগের ভিতরে আমাদের কি আছে? এই টাইটেলটা আছে, এই টাইটেল, এই টাইটেলটা ভিতরে কি আছে? মাই ব্লগ আপডেট 2। তার মানে কি দেখেন, এটা কোথা থেকে আসতেছে? এখন যদি আমি এই জেনারেল সেটিং থেকে এই জেনারেল সেটিং এ যাই, এখানে কি আসতেছে? মাই ব্লগ আপডেট 2। আমি যদি এখানে যদি আমি এখন 10 করে দিই, মাই ব্লগ আপডেট 10, রিফ্রেশ করলাম, সেভ চেঞ্জ দিলাম, দেওয়ার পরে এখানে আসলাম। এখানে শুধু আমি যদি কন্ট্রোল এফ করি, কন্ট্রোল এফ করে এটা পুরোটা চেঞ্জটা নিজে হাতে হাতে করে চেঞ্জ করছে, তাই না? জি স্যার। কিন্তু এখানে কি হচ্ছে? এটা এটা এখান থেকে চেঞ্জ হচ্ছে, তার মানে এই জিনিসটা কি হয়েছে? ডাইনামিক ভাবে চেঞ্জ হইতেছে। এই জিনিসটা ডাটাবেস স্টোর হইতেছে, ডাটাবেস থেকে আমাদের ফ্রন্ট এন্ড স্টোর হচ্ছে, তার মানে ডাইনামিক ভাবে চেঞ্জ হচ্ছে। তো এই ডাইনামিক ভাবে চেঞ্জ হইতেছে, তাই টাইটেলটা চেঞ্জ করলাম আমরা এখান থেকে। তারপর হচ্ছে ট্যাগলাইন। ট্যাগলাইন এটা হচ্ছে একটা স্লোগান আর কি। বিভিন্ন কোম্পানি থাকে, বিভিন্ন কোম্পানি না, আর অনেক কোম্পানি থাকে না, এরকম আর কি। এটা লাগে লাগে না এরকম। সাইট আইকন কোনটা? এই দেখেন, এই ওয়েবসাইটে আমি ঢুকছি, এখানে ডাব্লিউ নামে একটা আইকন আছে, এই ওয়েবসাইটে ঢুকছি, গুগল নামে একটা আইকন এলো, এই ওয়েবসাইটে ঢুকছি, এখানে আরেকটা আইকন এলো, কিন্তু আমাদের সাইডে আইকন কো? আমরা তো সাইডে আছি, আমরা সাইডে আইকন কোথায়? আইকন আছে? আইকন নাই। এই আইকন আমরা কোথায় চেঞ্জ করব? জেনারেল সেটিং থেকে চেঞ্জ করব, এখান থেকে এখানে আসবো, আসার পরে যে কোনো একটা আইকন নেই। আইকন বলতে ছোট একটা ইমেজ হবে। এই যে ইমেল আইকনটা দিলাম, ঠিক আছে? ও সরি, এসবিজি এখানে নিবে না। পিএনজি আইকন, পিএনজি, সব এসবিজি। আচ্ছা, এখানে একটা পেন যাইছে, আইকন পাইছে এটা। তো এই পেন যে আইকনটা আমরা আপলোড দিলাম, আপলোড দেয়া আমরা এখানে কি করলাম? সেট এস সাইড আইকন হিসেবে আপলোড দিলাম। এখানে আমি করলাম, করার পর এটাকে আমি সেভ চেঞ্জ দিই। সেভ দেওয়ার পরে এখন আমি দেখেন, এখন দেখেন আমার এখানে সাইডে একটা আইকন চলে আসছে। জি স্যার। এই যে অ্যাকাউন্টটা চলে আসলো, এই অ্যাকাউন্ট আমি যে অ্যাকাউন্ট দিচ্ছি ওই অ্যাকাউন্ট এখানে চলে আসছে। তাহলে এই অ্যাকাউন্টটা অবশ্যই ক্লায়েন্টের কাছে কি নিবেন? স্কোয়ার আইকন দিবেন, স্কোয়ার ইমেজ কোনগুলা? যেগুলো উপরে ডানে বামে চারখানে দিকে থাকে, সমান উইথ হাইট থাকে, সেটা হচ্ছে কি স্কোয়ার ইমেজ। আর হচ্ছে এখানে সাইট ওয়ার্ডপ্রেস, ওয়েবসাইট ইউআরএল, সাইট অ্যাড্রেস ইউআরএল, এই দুটো কখনোই চেঞ্জ করতে যাবেন না, ঠিক আছে? ভুলেও না, মনের ভুলেও এই দুটো চেঞ্জ করবেন না। এই দুটো যদি চেঞ্জ করেন তাহলে আপনার ডাটাবেস ছাড়া উপায় নাই। তোমার ডাটাবেস নিতে হবে ক্লায়েন্টের কাছে, ডাটাবেস নিয়ে তারপর এটা চেঞ্জ করে দিয়ে ডাটাবেসে চেঞ্জ করতে হবে, তারপর আপনার এখানে সাইটে আসবে। কারণ এখানে যে ইউআরএলটা থাকবে, যখন আপনি হোম পেজে যাবেন তখন আপনার সাইটটাকে এই ইউআরএল রিডাইরেক্ট করবে, রিডাইরেক্ট করে এই ইউআরএল নিয়ে যায়। এখানে যদি আমার এই ইউআরএল না দেয়, গুগল সাইডে ইউআরএল দেই, যখন আমাদের এই সাইটে কেউ এসে ক্লিক করবে তখন আমরা গুগলে নিয়ে যাবো। যেমন আমি দেখাই আপনাদেরকে, দেখাই, এই যে দেখেন, আমি যদি এখন এটাকে চেঞ্জ করে ফেলি, দেখেন এটাকে কখনো চেঞ্জ করবেন না, মনে বলেও কখনো চেঞ্জ করতে যাবেন। এটাকে গুগল দিলাম, এখানে google.com দেওয়ার পরে সেভ চেঞ্জ দিলাম, দেখেন আমরা দেখেন এখন যদি আমাদের সাইডে যাই, freelanceshop.com এ চাপ দিলাম, দেখেন আমাদের এখানে ইউজার আইডি পাসওয়ার্ড চাচ্ছে। আমাদের সাইট কিন্তু মোটামুটি অন্যরকম হয়ে গেছে, দেখছেন? আমরা কিন্তু গুগলে যেতেছি, ডাব্লিউপি ঢুকতেছি, গুগলে যেতেছি বারে বারে, দেখছেন? আমরা কিন্তু কোনো কাজ করতে পারতেছি না, করতে পারতেছি। জি স্যার। তার মানে কি আমাদের সাইট কি হয়েছে? অনেক সাইট হ্যাক হয়ে গেছে।
আসলে সাইট কি করেছে, আমরা কি করছি, ওস্তাদি করে সাইটের যে লিঙ্ক আছে লিঙ্ক চেঞ্জ করে দিছি। লিঙ্ক চেঞ্জ করে দিলে সার্ভার ছাড়া আপনাদের কোনো উপায় নাই, সার্ভার যাইতেই হবে। সার্ভারে যায় তারপরে ওই সার্ভারের থেকে ডাটা বেসে যাবেন। ডাটা বেসটা আমি দেখাই দিতেছি কোন ডাটা বেসটা। এটা হচ্ছে আপনার আচ্ছা, এখান থেকে আমরা ডাটা বেসে কিন্তু অবশ্যই উল্টা পাল্টা কোনো কাজ করা যায়, আপনার ডেভেলপার হিসেবে ডাটা বেসে কোনো সময় উল্টা পাল্টা কাজ করা যাবে না। জাস্ট আমি দেখাচ্ছি আমাদের ডাটা বেসের নাম কি, এটা একটু ভুলে গেছি। ডাটা নাম কি ভাই? ডাটা বেসের নাম যদি আমরা ওখানে না পাই তাহলে আমরা কোন জায়গায় যাবো, ডাব্লিউপি ফাইল ম্যানেজারে যাবো। ডাব্লিউপি ফাইল ম্যানেজারে গেলে তারপরে আমরা যাবো আমাদের ওয়েবসাইটটা কোনটা, ওয়েবসাইট কোনটা, ও দুঃখিত আমি ভুল সার্ভার আইছি, এই সার্ভার না এটা। সার্ভার কোনটা জানি, ফ্রিল্যান্সার সোহাগ, সার্ভার অভাব নাই ভাই। তারপর একটা আছে, তাহলে আমার ডাটা বেসের নাম না, তাহলে আমি ফাইল ম্যানেজারে, ফাইল ম্যানেজারে স্টুডেন্ট ডট ফ্রিল্যান্সার সোহাগে যাবো। ডাব্লিউপি কনফিগ ফাইলটা ভিউ করবো, ভিউ এডিট করবে না কখনো, ঠিক আছে? যে কোনো ফাইল এখানে দেখার পর যে আপনি ভিউ করবেন, এডিটে যাবেন না। এডিট করলে যদি কোনো কারণবশত এডিট হয়ে যায় তখন কিন্তু আপনি ফান্দা পড়ে যাবেন, কারণ হচ্ছে আপনার ই হবে না। যেমন এই ডাব্লিউপি ডিবি ইউজার, এটা হচ্ছে ডাব্লিউপি ইউজার, আর ডিবি নেম ডাটাবেস নেম, ডাটাবেস নেম কি ডাব্লিউপি 838। তাহলে এটার এই নামে আমরা ডাটাবেস একটা পাবো এখানে। আমরা পিএইচপি মাইডবিনে যাই, পিএইচপি মাইডবিনে গেলে এখানে ডাব্লিউপি 838 আমরা গেলাম, যাওয়ার পরে এখানে খুঁজবেন ডাব্লিউপি অপশন, এই যে অপশন নামে একটা ই পাইছে অপশন, এই যে অপশন ডাব্লিউপি, এখানে অপশন দেখবেন, এখানে ডাব্লিউপি কেবি কি আছে না সেটা দেখানো, এটা চেঞ্জেবল, এটা এক এক সাইডে এক একটা থাকে, ডাব্লিউপি কেবি থাকে এক এক সাইডে এক এক রকম। যেমন এটাও একটা ওয়ার্ডপ্রেস সাইট, যেমন উডমার্ট যেটা, এটাও একটা ওয়ার্ডপ্রেস সাইট, এখানে আছে ডাব্লিউপি 19, আর এখানে কি আছে ডাব্লিউপি কেবি, মানে এক এক সময় এক একটা থাকে, এটা আপনাদের দেখার বিষয় না। আপনি আসবেন কোথায়, এখানে অপশন দেখবেন, আন্ডারস্কোর অপশন, অপশন দেখেন দেখেন, এখানে দেখেন সাইট ইউআরএল লেখা আছে। জাস্ট এটা আমরা কি করবো, চেঞ্জ করবো, ডাবল ক্লিক করবো, আমাদের সাইটের ইউআরএলটা দিব, ডাবল ক্লিক করবো, আমাদের সাইট ইউআরএল দিব, দিয়ে চেঞ্জ করে দেবো। চেঞ্জ করে দেওয়ার পর এখন যদি আমরা আমাদের সাইটে যাই, এখন যদি আমরা আমাদের সাইটে আসি, দেখেন আমাদের আগের সাইট চলে আসছে, ঠিক আছে? জি স্যার। তাহলে একটা জিনিস কি সুন্দর একটা ইরোড দেখালাম আমরা। স্যার যেখান তাহলে কি থেকে করা যাবে? কেটে গুগল বসাইলাম ওই জায়গায় যদি আবার সাইটটা বসাই দেই তাহলে হবে না? মানে এই যে তুমি যাইতেই পারবেন, আমরা সাইট বসাবেন কি, আমরা তো নিবেই না ওই জায়গায়, আপনার গেলেই তো আপনি গুগলে নিয়ে যাবে গা। বুঝতে জি পারছেন স্যার, বিষয়টা? বুঝতে পারছি। জি স্যার। আপনি তো এই জায়গায় আসতে পারবেন না যতক্ষণ আপনি এখানে চেঞ্জ না করবেন। এখানে আসলে তো আপনার গুগলে নিয়ে যাবে। আমরা কিন্তু আগে কিন্তু বেশ কয়েকবার আমাদের সাইডে চেক করছি, ক্লিক করছি এখানে আসার জন্য, ডাব্লিউপি এডমিন আসতে পারছি, আসতে পারি না, এখানে তারা গুগলে নিয়ে গেছে আমাকে ওদেরকে। জি স্যার, বুঝতে পারছি। আপনি এখানে তো এই পর্যন্ত আসতে পারেন, আমাকে ডাটাবেজ নিতেই হবে ক্লায়েন্টের কাছ থেকে, আর ক্লায়েন্ট এত শুধু ডাটাবেজ দেয় না। ক্লায়েন্টের কাছে ডাটাবেজ নিতে হলে 3 দিন লাগে, ডাটাবেজ চাইতে চাইতে ক্লায়েন্টের কাছে। ক্লায়েন্টের ডাটাবেজ জানেই না ডাটাবেজ কই আছে তার, মানে কোনো এক ফ্রিল্যান্সার হায়ার করছে, কাজ করে দিয়ে দিছে, ওই ফ্রিল্যান্সার তারা কেউ জানে না ডাটাবেজ কই। ক্লায়েন্ট জানবো কোন থেকে? এরকম অবস্থা হয় ক্লায়েন্টের, বুঝতে পারছেন? ক্লায়েন্ট অনেক সময় জানে না ডাটাবেস কই। তাই ডাটাবেস চাহিদা এটা আপনার চেঞ্জ করাই যাবে না কোনোভাবে। ওয়ার্ডপ্রেস অ্যাড্রেস মানে হচ্ছে সাইট ইউআরএল, আর এটা হচ্ছে এটা দুইটা সাইট ইউআরএল, এই দুটো চেঞ্জ করাই যাবে না কোনোভাবে, সাইট চেঞ্জ করা যাবে না দুইটা। আচ্ছা, অ্যাডমিনিস্ট্রেটর ইমেল, যদি অনেক সময় অ্যাডমিনিস্ট্রেটর ইমেল চেঞ্জ করার প্রয়োজন হতে পারে, অনেক সময় ক্লায়েন্টের ইমেল চেঞ্জ করে, তখন এখান থেকে অ্যাডমিনিস্ট্রেটর ইমেল চেঞ্জ করে দিবেন। সাইডে যদি কোনো প্রবলেম হয়, কোনো সমস্যা হয়, তখন এই মেইলে মেল যাবে সরাসরি, ঠিক আছে? এটা সাইডে ইরর পড়ছে তখন এই মেইলে মেল যাবে। তারপরে হচ্ছে হলো আমাদের টাইম জোন, টাইম জোন কি আমাদের বাংলাদেশ টাইম জোন কি +6, আমরা এখানে +6 দিয়ে দিই, এটা আমাদের বাংলাদেশ টাইম জোনে হয়ে যাবে। ডেট ফরম্যাট, এই নানান ধরনের ডেট ফরম্যাট আছে, নানান ধরনের ডেট ফরম্যাট আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। তারপরে হচ্ছে কি টাইম ফরম্যাট, নানান ধরনের টাইম ফরম্যাট, 24 ঘন্টা 12 ঘন্টা টাইম ফরম্যাট, এগুলো তো আমরা জানি। এগুলো টাইম ফরম্যাট আমরা এখানে চেঞ্জ করতে পারবো। তারপরে এখানে সেভ চেঞ্জ দিব, আমাদের ফুল সাইডে টাইম ফরম্যাট এবং চেঞ্জ, মানে টাইম ফরম্যাট এবং ক্যালেন্ডার এবং টাইম জোন, এগুলো সব কি গেল, চেঞ্জ হয়ে গেল। টাইম জোন জানেন না, বাংলাদেশের টাইম জোন হচ্ছে ইউটিসি +6, এটা হচ্ছে বাংলাদেশের টাইম জোন। তারপর হচ্ছে রাইটিং,
রাইটিং এর কাজ কি? রাইটিং হচ্ছে আমাদের পোস্টের ক্যাটাগরি ফিল্ড ডিফল্ট কোনটা আনক্যাটাগরি, এখানে তেমন কোনো কাজ নাই। পোস্ট স্ট্যান্ডার্ড এটা ডিফল্ট থাকে, আর কিছু কাজ নেই। এখানে মেল সার্ভার নিয়ে কাজ আছে, তো মেল সার্ভার এখানে লাগে না, তো এটা তেমন লাগে না। হচ্ছে রিডিং, রিডিং এ আছে হচ্ছে আমাদের সবচেয়ে বেশি রিডিং এ আসতে হোম পেজ সেট আপ করার জন্য। রিডিং এ আছে এখানে স্ট্যাটিক থেকে আমাদের হোম পেজটা সেট আপ করে দিব। তারপর হচ্ছে ব্লগ পোস্ট কন্টেন্ট মানে হচ্ছে একটা পেজে কতগুলো ব্লগ দেখাবে, এটা হচ্ছে 10। এখানে হচ্ছে আমরা যখন ব্লগ দেখবো তখন ইনশাল্লাহ এখানে একটা ফাংশনালিটি আমরা দেখাবো, ঠিক আছে। তারপর ডিসকাসে তেমন কাজ নেই, জাস্ট গুগলে রিভিউ টিভিউ এটি ইউজারের সিস্টেম। হচ্ছে মিডিয়া, মিডিয়া হচ্ছে আপনার উইথ হাইট কতটুকু হবে, কোন সাইজে কোন ইমেজে কোনটুকু কত উইথ হাইট হবে, এটা সেট আপ করা। যেমন থাম্বনেল সাইজের উইথ কত, মিডিয়াম পেজের, এগুলো আমরা এলিমেন্টরে সব এডিট করবো, এখানে আমাদের তেমন কোনো কাজ নেই। হচ্ছে পারমালিঙ্ক, মোস্ট ইম্পর্টেন্ট এই সেটিং এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট সাইড হচ্ছে পারমালিঙ্ক। যেমন আমি যদি এখন আমার সাইডের পেজে যাই তখন আমি যদি ভিউ করি, দেখেন এখানে আমাদের কি আসতেছে, কার্ট আসতেছে, স্ল্যাশ কার্ট, কিন্তু স্ল্যাশ কার্ট আসতেছে। আমাদের পারমালিঙ্কে কি আছে, পারমালিঙ্কে আছে এরকম, যেমন আমরা একটা পোস্টে যাই, পোস্টে আসলাম, তখন যদি কি ভিউ পোস্ট করি, দেখেন এখানে কি আসছে আমাদের সাইট, তারপর তারিখ, যে তারিখ এটা পোস্ট করা হয়েছে এবং লেখার আগে আছে হ্যালো ওয়ার্ল্ড, দেখতে পারছি সাইট, তারিখ, জি। হ্যালো ওয়ার্ল্ড। মাঝখানে তারিখ দেওয়ার দরকার আছে আমাদের কোনো? জি না স্যার। তারিখ দেওয়ার দরকার, এটা চেঞ্জ করবো কেমনে? জাস্ট এখানে আসবেন, নানা ধরনের ফরম্যাট আছে, এখানে পোস্ট নেম দিবেন, পোস্ট নেম দিয়া সেভ চেঞ্জ দিবেন, সেভ হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে এটা। এটাতে এখানে আসতেছে, দেখেন পেজ ক্যান নট ফাউন্ড, এখন আগে কিন্তু এটা দিয়ে এখানে আসলো, এখন দেখতে পেজ ক্যান নট ফাউন্ড, পেজ নাই। আবার যদি আমরা এখান থেকে ভিউ করে আবার এখানে আসি, দেখেন এখন কিন্তু আমার তার মাঝখানে তারিখটা নাই গেছে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা এটা অনেক সময় লাগে। আমি যদি চাই এখানে অন্য কিছু দেওয়ার জন্য, যেমন আমার নাম, আমি এখানে নাম চেক সিলেক্ট শেষ পোস্ট নেম, আমি এখানে চেঞ্জ করলাম, চেঞ্জ করার পর আমি এখানে আসি, পোস্টে আসি, এখানে পোস্টের আগে আমাদের কি আসছে, চেক চলে আসছে। আমি যাই হলাম ইয়াতে যাই, এখানে যাই, আচ্ছা পেজের সামনে আসবে না, অন্য কোনো কিছুতে যাই, পোস্ট টাইপ যেগুলো আছে এগুলোতে যাই, যেমন প্রোডাক্ট কোনো অ্যাড করা নাই, তেমন আর কোনো কিছু নাই, সবগুলো আমি রিসেট করে দিছি, তো সব চলে গেছে। আচ্ছা তার মানে আমরা দেখতে পেলাম তো এখান থেকে, যেমন পোস্টের আগে তেমন চেক দিচ্ছি, এখানে আমাদের চেক চলে আসছে, তাই না? জি স্যার। এরকম আমরা চাইলে কি করতে পারি, সবকিছু কি করতে আমরা চেঞ্জ করতে পারি এই পারমালিঙ্ক থেকে। ড্যাশবোর্ড সম্বন্ধে মোটামুটি ধারণা হয়ে গেছে, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড সম্বন্ধে। জি স্যার। আচ্ছা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড এখানে অনেক কিছু দেখতেছে, মনে করতেছেন তেমন কিছু হয় নাই, যেমন আমি একটু করি, আমাদের যে প্লাগইন গুলো আছে প্লাগইন গুলো ডিএক্টিভ করে দিই, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের মোটামুটি কোনগুলো শেষ হয়েছে। দেন ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড সম্বন্ধে তেমন আর কোনো কিছু নাই। দেখেন ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে তেমন আর কিছু নাই, কেমন করলাম দেখেন, এখানে পোস্ট আমরা দেখছি, মিডিয়া দেখছি, পেজ দেখছি, কমেন্ট কিছু নাই। কমেন্ট হচ্ছে যারা যারা কি কমেন্ট করে এই বিভিন্ন পোস্টে, আপনার ব্লগ সাইট বানাচ্ছেন, তার মানে এখানে দেখতে পাচ্ছেন কমেন্ট সমেন্ট দেখাইছে মনে হয়। তারপরে অ্যাপিয়ারেন্স থেকে থিম চেঞ্জ করা, এটা তো আপনারা জানেনই। তারপর হচ্ছে প্লাগইন ইনস্টল দেওয়া, কোনগুলো প্লাগইন আছে, ইউজার্স দেখলাম, টুলস দেখলাম, সেটিংস দেখলাম। এই ওয়ার্ডপ্রেসে তো আর তেমন কোনো কিছু নেই, আছে কি? জি না। ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড ক্লিয়ার আজকে? আলহামদুলিল্লাহ। ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড নিয়ে কেউ কারো কোনো কোশ্চেন আছে? আমি কিন্তু ইনস্ট্যান্ট কোশ্চেন ধরবো এখনই, কোশ্চেন তো না করার পরে কিন্তু আমি ধরবো। স্যার সি প্যানেলের সহজে কিভাবে যাওয়া যায়? সি প্যানেলে অ্যাক্সেস আপনাকে দিবে, ইউজার দিবে। সি প্যানেল আমি যেভাবে গেলাম এইভাবে যাবেন এটা না, ক্লায়েন্ট অ্যাক্সেস দিবে আপনাদেরকে। সি প্যানেল অ্যাক্সেস সবচেয়ে সহজ অপওয়ে হচ্ছে ডোমেন নাম লিখবেন, লাস্টে সি প্যানেল লিখবেন, এখানে সি প্যানেলে ইউজার নেম আর পাসওয়ার্ড চাবেন, ঠিক আছে, সবচেয়ে সহজ উপায়। আর স্ল্যাশ দিবেন, সি প্যানেল লিখবেন, সি প্যানেল লিখলে এখানে আসবেন, আসার পরে এখানে আপনার ইউজার নেম আর পাসওয়ার্ড চাবে, ক্লায়েন্ট আপনাকে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে দিবে, আপনি লগ ইন করবেন, তাহলে আপনার আমি যে ড্যাশবোর্ডটা গেলাম এরকম একটা ড্যাশবোর্ড পাবেন। কে কথা বলতেছেন? এই সি প্যানেল আপনি এরকম স্ল্যাশ সি প্যানেল দিবেন, অনেক ক্লায়েন্টের এরকম স্ল্যাশ সি প্যানেল দিলে তাদের সি প্যানেলে যায় না, তখন ক্লায়েন্টের কাছ থেকে সি প্যানেলে ইউআরএল চাইবেন, যে তোমার সি প্যানেলে ইউআরএলটা দাও, যে তোমার সি প্যানেলটা কি, ইউআরএল দাও, লগ ইন ইউআরএল দাও,
তখন ক্লায়েন্ট আপনাকে লগ ইন ইউআরএল দিয়ে দিবে ক্লায়েন্টের কাছে যদি থাকে, ঠিক আছে। আর জি আপনাদের স্যার। তো সি প্যানেল তেমন কোনো কাজ নেই, আপনাদের মেন কাজ হচ্ছে প্লাগইন ডিএক্টিভ করার জন্য সি প্যানেল দেওয়া লাগবে। এটা আমরা এটা একটু অ্যাডভান্স লেভেলের ক্লাস, আমরা সবকিছু শেষ করে তারপর আমরা ওখানে যাব, ঠিক আছে। সি প্যানেল নিয়ে আলোচনা আরো অ্যাডভান্স লেভেলে। যখন সি এখান থেকে প্লাগইন ডিএক্টিভ করতে পারতেছেন না, তখন আমরা সি প্যানেল থেকে কেমন প্লাগইন ডিএক্টিভ করবো, তো সবকিছু আমরা দেখবো আর কি শেষের দিকে। এখন পর্যন্ত ওইগুলা মাথা নেওয়া দরকার নেই। ড্যাশবোর্ড নিয়ে কোনো কোশ্চেন? আজকে ড্যাশবোর্ড, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড, এখানে যে আইটেম গুলো আছে এই আইটেম নিয়ে কোশ্চেন করেন। কোনো কোশ্চেন আছে নাকি? জি না স্যার, কোশ্চেন নাই। আচ্ছা, তাহলে আমি কিছু কোশ্চেন করি আপনাদেরকে। জায়েদ ভাই, জায়েদ আনমিউট করেন, জায়েদ ভাই। হ্যাঁ আনমিউট করেন, একবার ক্লিক দেন, বারবার ক্লিক করতেছেন কেন? একটু ডিস্টার্ব দেয় স্যার, অসুস্থ এই কারণে। হ্যাঁ জি স্যার। আরে আচ্ছা ধুর। বলেন, আপনি বলেন যে পারমালিঙ্কের কাজ কি? জায়েদ ভাই, ইয়েস স্যার। পারমালিঙ্কের কাজ কি? পারমালিঙ্ক স্যার এই ওয়েবসাইটটা ঠিক মতো দেখতে পাইনি, উঠছিলাম জায়গা থেকে, হুম উঠছিলাম দেখতে পান জায়গা নাই? থেকে। জি না। আচ্ছা, তারপরে বলেন, তাহলে আপনি বলেন আমরা তারিখ চেঞ্জ করবো কোথায়? তারিখ একটা ওয়েবসাইট তারিখ ফরম্যাট আর কি, তারিখ ফরম্যাট, টাইম জোন, এগুলো কোন পেজ থেকে চেঞ্জ করা লাগে? টুলস থেকে। হ্যাঁ হয় নাই। আপনার পারমালিঙ্কের কাজ হচ্ছে ওয়েবসাইটে ইউআরএল চেঞ্জ করা, যেমন পোস্টের সাথে যা কিছু আছে এগুলো চেঞ্জ করা। তারপর হচ্ছে আপনার কাজ হচ্ছে হলো যেটা বললাম কি, তারিখ চেঞ্জ হবে আপনার সেটিং থেকে, জেনারেল থেকে চেঞ্জ হবে। সেটিং থেকে জেনারেল থেকে তারিখ আর ডেট ফরম্যাট আমরা চেঞ্জ করবেন। জি স্যার। তো হলো না তো ভাই? এটা কে জানি, সাদবা, সাদবা ভাই। জি স্যার বলেন। জি স্যার, আমার মাইক্রোফোনের সমস্যা থাকার কারণে আরিফুল ভাইয়ের থেকে। আচ্ছা আপনি বলেন উম, আপনাকে বললেন যে আপনি আমাদের যে আমাদের যে টাইটেল আছে, HTML যে টাইটেলটা, এই টাইটেলটা আমরা কোন জায়গা থেকে চেঞ্জ করি? এটা চেঞ্জ করবো হচ্ছে বা স্যার ইমেজ সেটিং চেঞ্জ, থেকে, তারপর জেনারেল, হ্যাঁ সেদিন থেকে জানা, তারপর ইমেজ চেঞ্জ করবো কোথা থেকে? মানে লোগো। হ্যাঁ লোগো, আমাদের যে ওটা টপবারে যে লোগোটা থাকে, হ্যাঁ ব্রাউজারের লোগোটা থাকে, হ্যাঁ জেনারেল থেকে। জেনারেল থেকে। আচ্ছা লোগো বলতে এটাকে ই বলা হয়, আসলে এটা একটা নির্দিষ্ট নাম আছে, ঠিক আছে। এটার নাম ফেভিকন মনে হচ্ছে হয়, সাইট আইকন, নাম হচ্ছে কি সাইট সাইট আইকন। আইকন। এটা হচ্ছে নির্দিষ্ট নাম আছে, তার একটা সাইট আইকন নামে এক নাম আছে, ঠিক আছে। সাইট আইকন নাম আছে, এই নাম ধরে রাখবেন। আমি আপনার বোঝানোর ক্ষেত্রে আর কি এভাবে বলছি, কিন্তু এটা নির্দিষ্ট নাম আছে। তারপর সিফাতুল্লাহ ভাই, আপনার মিট করে দেন, সিফাতুল্লাহ ভাই। সিফাতুল্লাহ ভাই আনমিউট করেন। আচ্ছা সিফাতুল্লাহ ভাই আপনি বলেন আমাদের হোম পেজ সেট আপ করে কোন থেকে বলেন, একদম সহজ কোশ্চেন দিলাম। হোম পেজ করতে সেটআপ করে। যে আনমিউট করবেন সে আর মিউট করতে পারবেন না, আপনার মিউট করে আরেকজন বলে দিবে, এটা তো হবে না। স্যার সিফাতুল্লাহ ভাই মাইক্রোফোনের
নষ্ট এই জন্য আমারটা দিয়ে উনি বলছে। কি বলছে আমি তো শুনি নাই। বলবেন স্যার সেটিংস থেকে হ্যাঁ, সেটিংস থেকে কোন জায়গায়? সেটিংস থেকে পরে তারপর একটা পেজ আছে, আরেকটা পেজ যেতে হয়। হেডিং হ্যাঁ, সেটিংস থেকে রিডিং এ যেতে হবে। সেটিংস থেকে কোথায়? রিডিং এ রিডিং এ যেতে হবে। ঠিক আছে, আজকে ভিডিওগুলো ভালো করে দেখবেন সবাই, ভালোভাবে দেখা তারপরে এগুলো কালকে না আমি আবার আবার কোশ্চেন করবো। যারা বাচ্চা গেলেন আজকে তারা মনে করেন যে কোশ্চেন করবো না, এরকম না। আবু সাইদ খান, জি স্যার। আবু সাইদ খান ভাই বলেন, ইউজারের সব ম্যানেজারের কাজ কি? ইউজারের সব ম্যানেজার রুলের কাজ কি? স্যার যে যে ই করবে, অর্ডার দেখবে, এগুলো আর কি। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ হয়েছে। তারপর আপনি বলেন, সার্ভারের ইনফরমেশন আমরা কোথায় দেখতে পারি? স্যার এটা স্টিফেনের যে দেখতে পারি আমরা। সি প্যানেল না তো, আমরা সার্ভার ইনফরমেশন আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে দেখতে পারি। এটা আমি দেখাইলাম তো। সেটিং এ যে দেখা যায় স্যার। হ্যাঁ, না হয় নাই। আলামিন হাফিজ, আলামিন হাফিজ ভাই বলেন, সার্ভার ইনফরমেশন কোথায় দেখতে পারি? সার্ভার ইনফরমেশন, সার্ভার টুলসের ভিতরে গিয়ে দেখতে পারি আমরা। হ্যাঁ, টুলসের থেকে আমরা দেখতে পারি। টুলস থেকে বড় করে, টুলস থেকে আরেক জায়গায় দেওয়া লাগে তো, শুধু টুলস তো দেখা যায় না। আচ্ছা, আপনি মিউট করেন। এমডি আব্দুল্লাহ ভাই, এমডি জি, স্যার। আব্দুল্লাহ জি স্যার, বলেন, সার্ভার ইনফরমেশন কোথায় দেখতে পারি? টুলস থেকে সাইট হেল্প নিয়ে ইনফো। আচ্ছা, টুলস থেকে সাইটার থেকে ইনফো, আলহামদুলিল্লাহ হয়েছে। আচ্ছা, ইয়ে বলেন, আতিকুর রহমান নাকি এটা কে? আতিকুর রহমান, হ্যাঁ। জি স্যার। আপনি বলেন পুশ টাইপের ফরম্যাট কয়টা আছে? পুশ টাইপের কয় ধরনের ফরম্যাট আছে? ট্যাগ ক্যাটাগরি স্যার, ট্যাগ ক্যাটাগরি তো পুশ টাইপ না, পেজ আর পোস্ট পেজ আর পোস্ট। ট্যাগ আর ক্যাটাগরি কি? এগুলো হচ্ছে টেক্সোনমি। ট্যাক্সোনমি। আচ্ছা, আজকে মোটামুটি অনেক কিছু ধরলাম। কালকে এগুলো আবার ভিডিও দেখবেন এবং মুখস্থ করবেন। আচ্ছা, যাই আমরা এখন আরেকটু ক্লাস করব, এলিমেন্টর নিয়ে কিছু ক্লাস করব। এলিমেন্টর বেশি কিছু দেখবো না। যাই কাট পেজ, স্যাম্পল পেজে যাই। আচ্ছা, যিনি বলছিলেন আপনার ডিলেট হয়ে গেছে, ঠিক আছে। জি স্যার। আপনার আসতেছে না, উনি করবেন, এই যে এখান থেকে একটা অপশন আছে হিস্টোরি দেখার, হিস্টোরি থেকে রিভিশন আসবেন, রিভিশন থেকে করবেন, এখান থেকে দেখবেন এখানে কোনো ডাটা আছে কিনা। জি স্যার। এখানে যদি কোনো ডাটা পান তাহলে ওই ডাটাটা আপনার পেয়ে যাবেন। হিস্টোরি আসবেন, এখানে হিস্টোরি আছে, হিস্টোরি থেকে রিভিশন আসবে, রিভিশন আসলে এখানে ডাটাগুলো পেয়ে যাবেন। এখানে আমরা আজকে অনেক থিওরিক্যাল আলোচনা করলাম, মানে কিছু দেখানো ছাড়া। এখানে আরো ইমপ্লিমেন্টর অ্যাডভান্স লেভেলে এখানে অনেক কিছু আছে। এটা হতে পারে আগামী ক্লাসে আমরা এগুলো দেখবো। এখানে কিন্তু অনেক অ্যাডভান্স লেভেল আর অনেক কিছু আছে, ঠিক আছে। এগুলো অপশন কি দেখাইছে আগে সিস্টেম? না স্যার, কিছু সাইট দেখাইছে। সাইট সেটিং, হ্যাঁ, লেআউট দেখানো হয়েছিল স্যার। শুধু লেআউট। জি
তো গ্লোবাল ফন্ট, কালার, টাইপোগ্রাফি এগুলো কেমন কিছু দেখায় নাই? ওগুলো স্যার কালারে গিয়ে যে একটা প্লাস আইকনে গিয়ে যে সেভ করা তো ওইভাবে শিখিয়েছিল, এইভাবে এনে শিখানো। প্লাস আইকন সেভ করা মানে গ্লোবাল কালার, গ্লোবাল ফন্ট দেখাইছে কি? জি না স্যার, এগুলো দেখানো হয়নি। জি না। ওকে, আচ্ছা আপনাদের যে লিস্টটা দিছিলেন আমাদেরকে আজকে, এখন একটু লিস্টটা খুলি। আচ্ছা, এখানে গ্রিড সিস্টেম বলছেন, স্পেসার স্পেসার দেখছেন। আচ্ছা আমরা এই কিছু কিছু সিস্টেম দেখা শুরু করি, ঠিক আছে? যেগুলো আজকে একটু সহজ এগুলো দেখবো, স্পেসার দেখবো, কারণ হচ্ছে আজকে টাইম একটু কম। স্পেসার স্পেসার হচ্ছে স্পেস শব্দের অর্থ, স্পেস কি ফাঁকা জায়গা, তাই না? জি স্পেসটা কি জি স্যার। ফাঁকা জায়গা। স্পেসার হচ্ছে ফাঁকা তৈরি করা। কি তৈরি করা? ফাঁকা অংশ ফাঁকা তৈরি করা। যেমন আমরা দুটো এলিমেন্টের ভিতরে আমি কিছু ফাঁকা অংশ দিতে চাইতেছি, যেমন পেডিং দিব না, মার্জিন দিব না, কিন্তু দুটার মাঝখানে কি দিব, কিছু ফাঁকা অংশ তৈরি করব। তখন আমরা কি দিব, স্পেসার ব্যবহার করব। এরকম ভাবে স্পেসার কি করব, ব্যবহার করব। তার মানে কি হচ্ছে, এখানে একটা কি হচ্ছে, ফাঁকা অংশ আমার তৈরি হইতেছে। এই যে একটা ফাঁকা অংশ তৈরি হলো। এখন যদি আমি সেভ দেই, সেভ দিয়ে যদি আমরা আমাদের পেজ থেকে অল পেজে যাই, স্যাম্পল পেজে যাই, স্যাম্পল পেজটাকে ভিউ এই করি, তাহলে এই দুটো মাঝখানে একটা ফাঁকা অংশ তৈরি হলো, তাই না? জি স্যার। জি স্যার। এই যে একটা দুটো মাঝখানটা ফাঁকা অংশ তৈরি করে, এটার মেন কাজ হচ্ছে ফাঁকা অংশ তৈরি করা, বিভিন্ন ধরনের ফাঁকা অংশ তৈরি করা। এটার একটা সবচেয়ে বেস্ট অংশ, বেস্ট উপায় হচ্ছে, এটা অনেক সময় মানে মাল্টি টাইমে সিস্টেমটা কাজে লাগে। এটা আমরা দেখাই দিই। যেমন এখানে আসলাম, এখানে আমরা গ্রিড দেখবো এখন। আচ্ছা আমরা গ্রিড না দেখে এটাকে দেখে শেষ করি, যান এটাকে দেখে শেষ করি। এটা দেখে শেষ করলাম। এখন আমি এখানে ইমেজ নামলাম, সরি এটা এখানে ইমেজ হবে না, এখানে টাইটেল দিই, এখানে একটা ডেসক্রিপশন দিই। ডেসক্রিপশন দিই, আর এটার একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিলাম। এটার ভিতরে কি দিলাম, ব্যাকগ্রাউন্ড ইমেজ। ব্যাকগ্রাউন্ড ইমেজ দিই আমরা এটার ভিতরে। ইমেজটা, সরি ইমেজটা ইউজ করা যাবে না। আচ্ছা এই ইমেজটা আমরা ইউজ করি। এটা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে ইউজ করলাম। ব্যাকগ্রাউন্ড ইমেজে জানাই তো সবাই সেন্টার করা, কভার করা, যদি ফুল দেখাতে হয় নন রিপিট করা। এখন আমি এই ইউজার সিস্টেমটা দিয়ে আমি সেভ করলাম, এটাকে আমি সেভ করলাম, রিফ্রেশ করলাম। সেভ করে আমার এখানে ঠিক আছে, ডেস্কটপ মোডে কি আছে, ঠিক আছে, ইমেজটা শো করতেছে। কিন্তু আমি যখন মোবাইল মোডে যাই, দেখেন আমি যখন মোবাইলে যাই, তখন আমার ইমেজটা কতটুকু চিপা হলো, খালি দেখা যায়। দেখা যায় কি ইমেজে কোনো কিছু জি না। দেখা যায় না। এই যে প্রবলেমটা, আমার ডেস্কটপ মোডে ঠিক আছে, কিন্তু মোবাইল মোডে একটা সমস্যা, দেখা যায় না কিছু। এই প্রবলেমটা সলিউশন কি? কারণ আপনার তো এখানে ইমেজ ইউজ করতে হবে না, কারণ এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ অলরেডি ইউজ করছেন। এর সমস্যার সমাধান কি? এটা সমস্যার সমাধান হচ্ছে সিম্পল, যে এটার ভিতরে কোনো কিছু নাই, তার কারণে সে কি হইতেছে, খালি হয়ে যেতেছে। একটা স্পেসার দিয়ে দিব এখানে, এখানে আমরা দিব 200 পিক্সেল গ্যাপ দিয়ে দিলাম। এখন আমরা এটাকে সেভ দিলাম, সেভ দিয়ে এখানে রিফ্রেশ করি। দেখেন আমি যে উপরে একটা স্পেসার ইউজ করছি, একটা উইজেট ইউজ করছি, দেখা যাইতেছে এখানে, জি না। জি না স্যার। দেখা যাইতেছে না। আর এটাই হচ্ছে এটার মেইন আসলে একটা। এখন যদি মোবাইলে যাই, দেখছেন ইমেজটা সুন্দর আসছে না? জি স্যার। স্যার। হ্যাঁ ইয়েস স্যার। সুন্দর একটা ট্রিক্স না? সুন্দর একটা ট্রিক্স না এটা? জি স্যার, জি স্যার। সুন্দর একটা ট্রিক্স কিন্তু। করা আচ্ছা। স্যার। ইয়েস স্যার। এখন এটা আমি একটা প্রবলেম দেখলাম, সমাধান দেখালাম। আর এরকম প্রবলেম যদি আপনারা পড়েন, সমাধান করতে পারবেন না? ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ স্যার। তাহলে এই জিনিসটা দেখেন, এইভাবে তো এলিমেন্ট, এই প্রত্যেকটা এলিমেন্ট আস্তে আস্তে দেখে দেখে যাইতে হবে, এই কোন জিনিসটা কোন সময় কিভাবে ইউজ করতে হয়, তাই না? যদি আমরা এইভাবে না দেখে দেখে যাই, তাহলে আমরা তো ভবিষ্যতে যখন প্রজেক্ট করবো, তখন তো আমরা এগুলো নিজেরা নিজে করতে পারবো না। আচ্ছা এটা একটা প্রবলেম। এটার আরেকটা ব্যবহার আছে, এই স্পেসের আরেকটা সুন্দর ব্যবহার আছে। যেমন দেখি, এই স্পেসের আরেকটা সুন্দর ব্যবহার হচ্ছে, দেখেন এটা দেখেন, এটাকে আমি দিলাম 70 সরি 70 পিক্সেল দিলাম, ঠিক আছে? এখন এটা এখানে এখানে আসবো, দেখো 70,
এখন এখানে আসবো, এটা কাস্টম করে এখানে পিক্সেল দিব, পিক্সেল দিয়ে এখানে দিব 70 দিলাম। 70 কি হলো, আমার একটা স্কোয়ার সিস্টেম ধরে স্কোয়ার একটা বক্স তৈরি হলো। এটা ব্যাকগ্রাউন্ড একটা কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। এখানে ব্যাকগ্রাউন্ড কালার কোথায় দিতেছি? অ্যাডভান্সে, ঠিক আছে? অ্যাডভান্স নিয়ে সমস্যা নেই, অ্যাডভান্স নিয়ে আমরা ক্লাস নিব আস্তে আস্তে, আমরা উইজেট গুলো আস্তে শেষ করি। তারপর অ্যাডভান্স নিব, নেওয়ার পর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, আমরা রেড কালার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। এটা বর্ডার রেডিয়াস দিলাম, এখানে দিলাম কি 50%। এটা কি হলো আমাদের? একটা গোল তৈরি হলো না? ইয়েস জি স্যার। গোল তৈরি হলো। এখন দেখবেন আমি এটাকে কি করি, এখানে একটা আমরা দেখেন পজিশনিং অ্যাবসোলিউট কইরা এটাকে আমরা এটার ভিতরে দিই, পজিশন অ্যাবসোলিউট করে এটারে এখান থেকে, আচ্ছা এটাকে এভাবে এটার ভিতরে নিয়ে যাই, বাইরে গেছে, এটার ভিতরে নিয়ে গেলাম, এটাকে এটা কর্নার দিলাম। এখন আমরা কি করি, এটাকে হালকা কইরা মাইনাস করে দিব, মাইনাস না করে দিই, এখানে রেখে দিই 4 পিক্সেল, আর এখানে দিলাম 4 পিক্সেল। এখন আমরা যখন লোড করব তখন একটা মোশন ইফেক্ট দিয়ে একটা অ্যানিমেশন দিয়ে দিই, বাউন্স ইন, বাউন্স ইন একটা, আচ্ছা বাউন্স, এই বাউন্স না, হ্যাঁ এটা দিয়ে। এখন দেখেন আমি যখন এখানে রিলোড করতেছি, দেখছেন জি স্যার। এই যে ইফেক্টটা, এই ইফেক্টটা আমরা এইভাবে দিতে পারি না, স্পেসার কিন্তু উইজেট কি করছি, একটা উইজেট ব্যবহার করছি, উইজেট কি আলাদা উইজেট ব্যবহার করছি? জি একটা না। উইজেটে কিন্তু আমরা কি কয়েকটা দেখলাম, 3-4টে ইউজ দেখে ভালো। স্পেসার আসলে মূলত ভাবে তৈরি করা হয়েছে কি, স্পেসার তৈরি করা হয়েছে মূলত স্পেস দেওয়ার জন্য, এই যে এরকম ইমেজের উপরে স্পেস দেওয়ার জন্য, নানান জায়গায় স্পেস দেওয়ার জন্য, এরকম কি করা হয়েছে, স্পেসারটা বাড়ানো হয়েছে। এই কারণে স্পেসারটা তৈরি করা হয়েছে, ওই স্পেসার উইজেট গুগলে তৈরি করছে আর কি, গুগলে বলে এলিমেন্টর। তারপরে আমরা যে যেটা দেখবো, আপনারা কিন্তু এরকম ভাবে হোমওয়ার্ক জমা দিবেন, যে জমা দিবেন তাদের কিন্তু অবস্থা খারাপ আছে, আমি বলে দিতেছি। আজকে হোমওয়ার্ক তেমন দেখি নাই, কারণ কালকে ছুটি আসতে অনেকে বাইরে থেকে আসেন, এই কারণে দেখলাম না। কালকে কিন্তু অবশ্যই দেখবো আমি। তারপর আছে কি অফ ক্যানভাস, অফ ক্যানভাস পরে দেখবো পোর্টফোলিও করে পাইছেন আপনারা? পোর্টফোলিও নামে তেমন কিছু নাই। লগ ইন এনিমেটেড হেডিং, এটা দেখি। আর যেগুলো দেখতেছি এগুলো একটা কাজ করে একটা আলাদা কালার দিয়ে দিই, নীল কালার দিই, তাহলে দেখ এনিমেটেড হেডিংটা দেখি। আর যেগুলো আজকে দেখতেছি এগুলো আর কি একটু সময় কম লাগবে, এনিমেটেড হেডিং মনে হয় ইয়ার কাছে এনিমেটেড প্রো লাগবে, আমি একটু প্রো এলিমেন্টটা অ্যাক্টিভ করে দিই, প্রো এলিমেন্টটা অ্যাক্টিভ করে দিই। আচ্ছা স্যার পোর্টফোলিও মনে হয় প্রোতে আছে। পোর্টফোলিও, জি। হ্যাঁ পোর্টফোলিও প্রোতে আছে দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এটা শোনার প্রবলেম না, এটা আমরা দেখবো, আস্তে আস্তে দেখবো, সমস্যা নাই। এনিমেটেড হেডিং যাই, এনিমেটেড হেডিংটা দেখি আগে, এনিমেটেড হেডিংটা অনেক সময় কাজে লাগে। আচ্ছা দেখেন এনিমেটেড হেডিং এ আমরা এই ইমেজটা ইউজ করবি, ইমেজটা নিয়ে এখানে নেই। এনিমেটেড হেডিং এ কিন্তু বেশ কিছু আছে, মানে অ্যানিমেশন আছে এখানে, আমরা কিন্তু কিছু অ্যানিমেশন দেখবো। আপনারা আরো কিছু অ্যানিমেশন তৈরি করে এখানে আর 3টা সেকশন বানাবেন অ্যানিমেশন হেডিং না। অ্যানিমেশন হেডিং না কয়টা সেকশন হবে? 3টা। আমি বলে দিব পরে। তারপর এখানে এটা হচ্ছে এরকম একটা স্টাইল করবেন, এরকম সেকশনে 3টা স্পেসে 3টা স্কেচ বাড়ি করবেন একই সেকশনে। আর এখানে 3টা সেকশন বানাবেন অ্যানিমেশন হেডিং না, ডিজাইনটা আলাদা আলাদা হবে, নিজেদের মতো ডিজাইন করবেন, তাহলে ভালো ডিজাইন হয়। অ্যানিমেশন হেডিং কি, হেডিংটা কি করা, অ্যানিমেশন করা। নরমাল হেডিং এর কাজ তোমরা সবাই জানি, নরমাল হেডিং এর কাজ জানি না, জাস্ট লেখা, কিন্তু এটা কোনো অ্যানিমেশন হয় না, নিজে থেকে কোনো অ্যানিমেশন হয় না। কিন্তু অ্যানিমেশন হেডিং এর কাজ কি, সে নিজে থেকে কি হয়, অ্যানিমেটেড হয়। যেমন এখানে দেখেন, এখানে এমাজিং এর ভিতরে একটা সার্কেল ঘুরতেছে, এমাজিং এর ভিতরে একটা সার্কেল কি হচ্ছে দেখছেন, একটু পর সার্কেল হচ্ছে,
আমরা এটাকে একদম ব্ল্যাক কালার দিই। এখন দেখেন এই যে দেখেন অ্যামাজন, এটার ভিতরে একটু বড় সার্কেল একটা দেখেন গোল ঘুরতেছে, দেখছেন? জি স্যার। এটা হচ্ছে একটা অ্যানিমেশন, এটা অ্যানিমেশন না? অ্যানিমেশন, এই অ্যানিমেশন আমরা স্টাইল চেঞ্জ করতে পারি। দেখুন এখানে আছে হাইলাইটেড রোটেটিং টেস্ট। রোটেটিং টেস্ট দিলে কি হয় দেখেন। আচ্ছা আগে একটা শেষ করে যান। হাইলাইট টেস্ট দেখি। হাইলাইট টেস্ট হচ্ছে এটা একটা টেস্টকে হাইলাইট করা, নির্দিষ্ট টেস্ট লেখকে কি করা, হাইলাইট করা। হাইলাইটার তো সবাই চিনি, হাইলাইটার চিনি না? আগে যে দোকানে পাওয়া যায় একটা হাইলাইটার, আমাদের বইয়ের উপরে যদি হাইলাইটারটা ইউজ করি তাহলে ওই লেখাটা কি হয়, উজ্জ্বল ভাবে একটু বড় আকারে বেশি আকারে দেখা যায়, বড় করে দেখা যায়, তাই না? জি জি স্যার। তাহলে এখানে হাইলাইটিং এর টেস্ট কাজ কি, এক নির্দিষ্ট একটা লেখাকে কি করে হাইলাইট করে, যে দেখেন এই লেখাটা কি হচ্ছে, এর মধ্যে গোলা আসতে মানে এই লেখাটা একটু বেশি হাইলাইট হচ্ছে, দেখানো হইতেছে। যেমন কার্বি, কার্বি হচ্ছে নিচে থেকে কি হচ্ছে ঢেউয়ের মতো একটা লাইন তৈরি হচ্ছে। তারপর হচ্ছে হলো আন্ডারলাইন, আন্ডারলাইন হচ্ছে নিচে একটা আন্ডারলাইন তৈরি হলো, এটা একটু পরে পরে তৈরি হবে আন্ডারলাইনটা। তারপর হচ্ছে ডাবল, দুইটা লাইন, উপরে নিচে দুই দিকে লাইন তৈরি হবে। তারপর হচ্ছে ডাবল আন্ডারলাইন, নিচে দুটো আন্ডারলাইন হবে, এরকম আর কি সবকিছু। জিগজাক জিগজাক একটা লাইন আসবে। কর্স, এটা একটা দিয়ে কর্স হলো, আর এখানে হচ্ছে মাঝখান দিয়ে কর্স, আর এটা হচ্ছে এক্স কর্স। এক্স কর্স মানে দুইটা কর্স আসবে, দুই সাইডে কর্স আসবে। এটা হচ্ছে হাইলাইটেড টেস্ট। হাইলাইটেড টেস্ট নির্দিষ্ট টেস্টকে কি করা, হাইলাইট করা। তারপর হচ্ছে রোটেটিং টেস্ট, মানে রোটেটিং হচ্ছে টেস্টকে অ্যানিমেশন। আচ্ছা আমরা একটু কাজ করি, টেস্টের কালারটা চেঞ্জ করে হোয়াইট করে দিই। টেস্টের কালার চেঞ্জ করে হোয়াইট করে দিলাম, এটা চেঞ্জ করে হোয়াইট, এটা চেঞ্জ করে নীল কালার করে নিই। আচ্ছা তাহলে এখানে কিন্তু আমরা দুইটাকে দুই কালার করতে পারলাম, যেটা হাইলাইট হচ্ছে না সেটাকে এক কালার করলাম, আর যেটা হাইলাইট হচ্ছে সেটাকে আরেক কালার করতে পারলাম, ঠিক আছে? যেমন হাইলাইট যেটা হচ্ছে হাইলাইটেড টেক্সট, যেমন এই সাদা লেখাটা হাইলাইট হচ্ছে কিন্তু এই নিচের এই নীল লেখাটা হাইলাইট হচ্ছে না। এটা আমরা কিভাবে করবো এটা পরে দেখবো, সমস্যা নাই। তাহলে রোটেটিং টেস্ট আমরা দেখি, এটা টাইপিং। এটা কি টাইপিং? দেখেন একবার আস্তে আস্তে, আই এম এ ডেভেলপার, আই এম এ, এখানে লিখে কি ডেভেলপার, DEVELOP, ডেভেলপার। তারপরে লিখলাম মার্কেটার, তারপরে লিখলাম ওয়ার্ডপ্রেস ডেভেলপার, WP ডেভেলপার। আচ্ছা ডেভেলপার, মার্কেটার, WP ডেভেলপার। দেখেন এখানে আমাদের আইলো কি আই এম এ, দেখেন কি আসতেছে মার্কেটার। তারপরে দেখেন এটা কোর্স হয়ে যাবে, কাটতে যাবে, কাটতে গেল। তারপর আসবে কি আই এম এ WP ডেভেলপার। দেখেন এখানে আমি কি করতে, আমার নিজের লেখাটা আই এম এ ডেভেলপার, আই এম এ WP ডেভেলপার, আই এম এ মার্কেটার, তো তিনটা জিনিস, তিনটা লাইন হইতো, আমরা একটা লাইনে তিনটা জিনিসকে দেখাই দিতে পারতাছি। একটা অ্যানিমেশন তৈরি করে দিলাম। ক্লায়েন্টকে এরকম ছোট ছোট অ্যানিমেশন দিবেন একটা ওয়েবসাইটে, এবং ছোট ছোট অ্যানিমেশন ক্লায়েন্ট পছন্দ করে, ঠিক আছে? এরকম ছোট ছোট অ্যানিমেশন গুলো দেওয়ার চেষ্টা করবেন। তো টাইপিং পরে ক্লিপ আছে, ক্লিপ হচ্ছে এটা হচ্ছে টাইপিং। টাইপিং মানে টাইপিং স্টাইলে, মানে একটা টাইপিং যে মানুষ টাইপ করতেছে এরকম স্টাইলে যাবে। আর যে ক্লিপে হচ্ছে দেখেন এক সাইডে কাজ একটু দেখাবে, কাটটা গেল আবার দেখাবে, আবার কাটটা যাবে আবার দেখাবে। এটা হচ্ছে ক্লিপ স্টাইল। তারপর ফ্লিপ স্টাইল, ফ্লিপ হচ্ছে একটু আর কি নিচে থেকে রোটেটিং একটু এরকম নিচে থেকে উঠতেছে, এটা ফ্লিপ স্টাইল। তারপর হচ্ছে সুইং, এটা দেখেন আরেকটা স্টাইল চেঞ্জ হয়ে গেল। এরকম প্রত্যেকটা স্টাইল এরকম চেঞ্জ করে আপনারা দেখবেন, এবং প্রত্যেকটা স্টাইল নিয়ে আমরা যে কোনো একটা সেকশন বানাবেন একটু সুন্দর করে, তাতে দেখতে সুন্দর সুন্দর দেখা যায়। তিনটা সেকশন বানাবেন, তিনটা সেকশনের মধ্যে একটা সেকশন ডিজাইন তার একটা সেকশন ডিজাইন যাতে না মিলে, ঠিক আছে? ওয়েব স্লাইড ডাউন, দেন এখানে আপ ডাউন হয়ে যায় স্লাইড, দেখছেন এরকম। আচ্ছা আমরা একটু অ্যানিমেশন গুলো দেখলাম, এখন আমরা সেটিং গুলো দেখি। বিফোর টেস্ট হচ্ছে যেটা অ্যানিমেশন হবে না সেটা, আর রোটেটিং টেস্ট বা টেস্ট যেটা হাইলাইটেড টেস্ট সেটা হচ্ছে যেটা অ্যানিমেশন হবে, সেটা হচ্ছে রোটেটিং টেস্ট বা হাইলাইটিং টেস্ট। এখন হচ্ছে মাল্টিপল টেস্ট করতে তাহলে আপনাকে এইভাবে পাশাপাশি লিখলে হবে না, পাশাপাশি লিখলে সে একমাত্র একটা, যেমন মার্কেটার ডেভেলপার মার্কেট একসাথে চলে আসছে, দেখছেন? WP ডেভেলপার মার্কেটার একসাথে চলে আসছে। আপনাকে কি করতে হবে, এন্টার দিতে হবে, এন্টার দিয়ে নিচের লাইন নিয়ে আসতে হবে, তিনটা লাইন তৈরি হবে, তখন এটা সুন্দরভাবে কাজ করবে। আফটার টেস্ট হচ্ছে কি, মানে আমরা চাচ্ছি আমি ডেভেলপার, তারপর দেখলাম মনে করুন যে গুড ডিজাইনার, গুড লিখলাম। এখন দেখেন এখন কি হলো, গুডটা কোথায় আসলো, তারপরে আসলো, তার মাঝখানে লেখার অ্যানিমেশন হচ্ছে, মাঝখানে লেখার অ্যানিমেশন হচ্ছে, গুডটা পরে আসলো। তারপর হচ্ছে ইনফিনিটি লুপ মানে কি, এই অ্যানিমেশনটা বারবার হবে, এই অ্যানিমেশনটা কি হবে, বারবার হবে।
আর অ্যানিমেশনটা ইনফিনিট বন্ধ করে দিলে এখানে দেখেন আর অ্যানিমেশন হবে না, একবার হওয়ার পরে কি হবে না, আর অ্যানিমেশন হবে না। আর হচ্ছে ডিউরেশন, আচ্ছা ডিউরেশন হচ্ছে 2500 মানে কি বুঝাইতেছে কেন বলেন তো দেখি। 2500 সেকেন্ড। 2500 সেকেন্ড না, 2500 সেকেন্ড কয় দিয়ে কত মিনিট হবে খবর আছে? আর কয় ঘন্টা তুলে দেবো একটা অ্যানিমেশন যদি আমি 1 ঘন্টা পরে দেখে 1 ঘন্টা কি আমার সাইট ক্লায়েন্ট এই সাইট কি আমার এখানে থাকবে? মিলি সেকেন্ড, একজন বলতে সুন্দর। 2500 মিলি সেকেন্ড, মিলি সেকেন্ড হচ্ছে 1000 মিলি সেকেন্ডে আমার কত সেকেন্ড হয়? 1 সেকেন্ড। 1000 মিলি সেকেন্ড আমার কত হয়? 1 সেকেন্ড। এম এস মানে হচ্ছে হলো ডিউরেশন, এম এস এর মানে হচ্ছে হলো আপনার মিলি সেকেন্ড। ডিউরেশন হচ্ছে তার পরিবর্তন, মানে কতটুকু পরে পরে পরিবর্তন হবে, এবং এম এস যারা বুঝেছে কত মিলি সেকেন্ড পরে কি হবে পরিবর্তন হবে। তাহলে কত মিলি সেকেন্ড 1 সেকেন্ড হয়? 1000 মিলি সেকেন্ড আমার কি হয়? 1 সেকেন্ড হয়। অবশ্যই এটা মনে রাখতে হবে ডেভেলপার, আপনাদের এটা বারবার যে কোনো জায়গায় লাগতে পারে, এটা আপনাদের অবশ্যই মনে রাখতে হবে। কারণ হচ্ছে একটা জায়গায় আপনি অ্যানিমেশন দিতেছেন, তখন যদি কত সেকেন্ডে অ্যানিমেশনটা হচ্ছে, কত সেকেন্ড পরে পরে হবে, এটা যদি আপনারা সেট আপ না করতে পারেন তাহলে তা হবে না। অনেক সব জায়গায় তো সেকেন্ড দেওয়া থাকে না, যেমন এই জায়গায় দেখেন মিলি সেকেন্ড দেওয়া আছে। যখন আমরা করতে গেছিলাম লুপ গ্রিড হলো, লুপ কেরা হলো, ওগুলোতে আবার সেকেন্ড দেওয়া ছিল, মিলি সেকেন্ড ওখানে ছিল। এইভাবে আমরা করবো। ডিউরেশন এম এস হচ্ছে এক একটা কি মিলি সেকেন্ড। এখানে শুধু এস থাকতো, এম এস না থাকে, এটা যদি শুধু এস থাকতো তাহলে আমরা কি দিতাম 2, 5 এরকম দিতাম। এখন যদি শুধু এস নাই সাথে এম আছে, তার মানে আমাকে 2000, 3000 এরকম করে 3000-এ 3 সেকেন্ড। আর হচ্ছে এখানে 2500 ছিল, তার মানে হচ্ছে 2.5 সেকেন্ড, 2.5 সেকেন্ড। আর এই হেডিংটা যদি আমরা লিঙ্ক করতে চাই, এখানে এই যে লিঙ্ক অবস্থা আছে, লিঙ্কের মাধ্যমে আমরা এটাকে লিঙ্ক করতে পারবো। আর এটা হচ্ছে HTML ট্যাগ, কোন ট্যাগ আমরা এটাকে এখানে ইউজ করবো, ঠিক আছে। তারপর হচ্ছে স্টাইল, এটা লিখি এখানে সেন্টার আছে, তার মানে লেখাটা সেন্টার হচ্ছে। এখন লেফটে দিলাম, লেখাটা লেফটে, রাইটে দেই, রাইটে থাকবে। এটা তো সবার জানাই আছে, এগুলো দেখুন। টেক্সট কালার, টাইপোগ্রাফি চেঞ্জ করা, টেক্সট স্টক। টেক্সট স্টকটা আমরা দেখবো। টেক্সট দেখেন হেডিং এর আরেকটা ভালো স্টাইল দেখাই, দেখেন আপনারা। টেক্সট শ্যাডো, লেখার নিচে শ্যাডো দেওয়া, এগুলো তো মোটামুটি সবার জানা আছে না? এগুলো তো ইয়েতে দেখছেন তো। লেখার নিচে শ্যাডো দিলাম, লেখার নিচে শ্যাডো, টেক্সট শ্যাডো। টেক্সট কালার, টেক্সট কালার হচ্ছে এখানে দুইটা কালার, একটা হচ্ছে অ্যানিমেশন টেক্সট কালার, আর হচ্ছে নন অ্যানিমেশন টেক্সট কালার, যেটা হচ্ছে হেডিং কালার। তাহলে এই দুইটা কালার আমরা টেক্সট অ্যানিমেশন দিতে পারি। তারপর টাইপোগ্রাফি, টেক্সট স্টক আর টেক্সট ছিল, সবগুলো দিয়ে আছে। এই দেখেন এখন একটা হেডিং নেই আমরা, দেখেন একটা জিনিস দেখাই। এই হেডিংটাকে আমরা এই ইমেজের সাথে নিব, ইমেজের সাথে এরকম নিব। এখন এটাকে আমরা একটা আপার কেস করব, এটা 70, 60, 70, কালার দিব হোয়াইট। দেখেন আপনাকে নর্মাল হেডিং টেক্সট কিন্তু আমি ব্যবহার করতেছি, দেখেন এখান থেকে ট্রান্সফর্ম করে দিলাম। আচ্ছা এটা একটু কমায় দিই। এখন দেখেন আমরা যদি টেক্সট স্টক করি, টেক্সট স্টকের কাজটাকে একটু দেখেন। এখান থেকে আমরা দিলাম হলাম টেক্সট স্টক 1 পিক্সেল, এটা কালার দিলাম হলাম হোয়াইট, আর দুটো সিম দিলাম। এখন আমি টেক্সট কালারকে ট্রান্সফার করে দিব, দেখছেন একটা স্টাইল তৈরি হয়েছে। স্টাইলটা আগে দেখছেন, আগে টিচার দেখাইছিল। জি না জি না স্যার। স্যার। তো স্টাইল না দেখালে আপনার কি স্টাইল করতে পারবেন এইভাবে বলেন? জি না স্যার। খালি বলে গেছে নাকি যে এটা করবো নাকি? এটা স্যার দেখাইনি একবারও। স্টক নিয়ে আলোচনা হয়নি। আপনার আর জিজ্ঞেস করবো না বা এখানে টেক্সট স্টক আছে এটা দেখান। এই স্টাইল কিন্তু অনেক জায়গায় আছে। আমরা আরো কিছু টেস্ট মার্কসিং, আরো কিছু পরে অ্যাডভান্স আরো কিছু দেখবো, এইভাবে টপিক গুলো আরো বেশি দেখবো। আমি এখানে দেখেন মাত্র কয়টা উইজেট দেখে, 3টা উইজেট দেখে, কতগুলো স্টাইল দেখে 3টা উইজেটের মধ্যে। আমরা যদি এটাকে চাই, দেখেন এটাকে চাই, এই ডেভেলপার লেখাটাকে আমরা টেক্সট স্টক দিব, দেখেন 1 পিক্সেল দিয়ে এটাকে স্টক দিব হোয়াইট, আর এটার কালারটা দিব, দেখেন হয়ে গেল। এখন এটা ফন্ট সাইজটা বাড়ায় দিই। আচ্ছা এটা ফন্ট সাইজ বাড়ানো যাবে, কারণ হচ্ছে এই দুটো ফন্ট সাইজ লিঙ্ক করা। এখানে
এখানে যে ফন্ট সাইজ দিবেন এটার ভিতরে সেম ফন্ট সাইজ অটোমেটিক পাই যাবে, এখানে আমরা ফন্ট সাইজ এক্সট্রা করে দিতে পারবেন না। আচ্ছা, এখানে এরকম একটা স্টাইল আমরা চাইলে তৈরি করতে পারি। স্যার টেক্সট স্টকে 1 পিক্সেল দিলেন, এটা কি 1 পিক্সেল দিয়ে এটা কি 1 হবে? পিক্সেল হচ্ছে 1 পিক্সেল বর্ডার, মানে 1 পিক্সেল হচ্ছে 1 পিক্সেল কি বর্ডার। আমি যেখানে 2 পিক্সেল দিয়ে দেখেন এটা বর্ডার আর মোটা হবে, দেখছেন এটা বর্ডারটা মোটা হচ্ছে, দেখছেন। আমি 3 পিক্সেল দিয়ে এটা আরো মোটা হবে, 5 পিক্সেল দিয়ে এটা আরো মোটা হলো, দেখছেন। এই যে বর্ডার, একটা টেক্সটের ভিতরে যে বর্ডারটাই বর্ডার, বুঝতে পারছেন? ক্লিয়ার? জি স্যার। এই যেটা হচ্ছে বর্ডার, যখন বাড়াবেন তখন এটা এরকম ভাবে বাড়বে। 33 দিলাম, 60 দিলাম, এটা এরকম আর কি বাড়বে। এই একটা ডিজিটাল দিবেন 5 দিলাম, একটু মনে হইতেছে যে এটা ভিতরে যাচ্ছে একটা কালা দাগ আছে। আবার 1 দিলাম, মনে হইতেছে যে এটার ভিতরে একটা খালি গ্যাপ আছে। হ্যাঁ, একটা এক রকম, ঠিক আছে। ডিজাইন অনুসারে এরকম ভাবে তৈরি করবেন। আচ্ছা, হেডিং, অ্যানিমেশন হেডিং, স্পেসার গেল শেষ নাকি? জি অ্যানিমেশন হেডিং স্পেসার শেষ হলো। আচ্ছা, তারপর আছে প্রাইস লিস্ট দেখাবো না, কল টু অ্যাকশন, মিডিয়া ক্লাস। আচ্ছা, মিডিয়া ক্লাস আছে কিছু সহজ গুলো দেখতেছি, ঠিক আছে। অলরেডি তো আপনার এআইতে ক্লাস করছেন, এখানে কিছু একই জিনিস দুইবার আসছে মিডিয়া ক্লাস। আপনার সহজ গুলো দেখি আজকে, কারণ হচ্ছে কি আপনার তো ওইখানে একটু মোটামুটি ভালো, ওইগুলো মনে রাখতে হবে কিন্তু একদম পুরো মুখস্থ করে ফেলতে, কারণ ওইগুলো আমাদের বারবার লাগবে, একটা সাইট বানাইতে গেলে ওগুলো লাগবে আমাদের বারবার। আচ্ছা, কি জানিছি, ও নিছি মিডিয়া ক্যারাজল। মিডিয়া ক্যারাজল নামে তো এটা নামের মধ্যে সবকিছু, এটা তো আর নাই, কিন্তু তেমন কিছু নাই। মিডিয়া ক্যারাজল নামে সবকিছু। তবে মিডিয়া হচ্ছে আমরা এখানে ইমেজ নিতে পারি, ভিডিও নিতে পারি, যে কোনো ধরনের মিডিয়া নিতে পারি। মিডিয়া হচ্ছে ইমেজ, ভিডিও, আমরা এগুলো কি করতে পারি, ক্যারাজল আকারে করতে পারি। মানে এখানে কি হবে, স্লাইড হবে, ইমেজ আর ভিডিওটা কি হবে, স্লাইড হবে। এখানে আমরা ভিডিও লিংক দিতে পারি, ভিডিও দিলে এখানে ভিডিও লিংক দিতে পারি। ইউটিউবে কিছু ভিডিও নিয়ে আসি, ইউটিউব ভিডিও দিই, এখানে আমি ভিডিও দিলাম, ভিডিওতে একটা ইমেজ দিলাম। আচ্ছা, আমি কিছু ইমেজ আগে আপলোড করে নিই। 3-4টি ইমেজ আপলোড করেছি, এখানে কি কি ইমেজ আছে এইগুলো না। আচ্ছা, এগুলো তো ক্লিয়ার, ঠিক আছে। এখানে যেটা করলাম, ভিডিও বা ইমেজ একসাথে আমরা কি করতে পারি, একটা স্লাইডার বানাতে পারি এখানে। আচ্ছা, এখানে ভিডিও ওপেন হয়ে গেছে, ভিডিও ইমেজ একটা স্লাইডার বানাতে পারলাম এখানে। এখানে দেখেন কি আছে, স্লাইড আছে, ফেড আছে। ফেডের জিনিসটা কি আসলে কি একটা জিনিস থাকবে এখানে। আমরা সিম্পল পেজে দেয়, এটাকে রিফ্রেশ করে ফেড আছে এখানে। ফেড হচ্ছে কি একটা ইমেজই থাকতেছে, আমার বারবার চেঞ্জ হচ্ছে, একটা ইমেজই বারবার চেঞ্জ হচ্ছে। এখানে আমরা তার হাইট নির্ধারণ করতে পারি, যেমন 500 একটা হাইট নির্ধারণ করে। এখন সে কি করবে, একটা ইমেজই বারবার চেঞ্জ হবে। অ্যানিমেশনটা ফ্যাড ইফেক্ট। ফ্যাড ইফেক্ট কি মানে, স্লাইড হচ্ছে, স্লাইড ইফেক্ট আমরা বুঝতে পারি। স্লাইড যেমন হচ্ছে একটার পেছনে একটা যাচ্ছে, এভাবে স্লাইড হচ্ছে, এভাবে স্লাইড হচ্ছে, এটা হচ্ছে স্লাইড। আর ফ্যাটটা কি দেখেন, ফ্যাটটা আসলে কি, ফ্যাটটা দেখেন, আপনি দেখেন ফ্যাট হচ্ছে স্লাইড হবে না, সেটা হচ্ছে একটা ধোয়ার মতো যে হয়ে গেছে এক্ষুনি। দেখেন, যখন চেঞ্জ করি দেখেন চেঞ্জ হয়ে গেল, দেখছেন। ফ্যাট আর কিউব হচ্ছে একটা কিউবের মতো অ্যানিমেশন দেবে। কিউব মানে দেখেন, কিউব কোন, রুবিক্স কিউব বা কিউব যেটা আছে আমরা ছোটবেলায় মিলাইছি আর কি, এগুলো দেখেন না, দেখছেন। একটা অন্যরকম একটা অ্যানিমেশন দিল এটা। আচ্ছা, এখন আপনি কিউবে বা থ্রেডে আপনি করতে পারবেন না, মানে একসাথে কটা দেখাবেন এটা কোনো নির্দিষ্টই নয়, কারণ এটা হচ্ছে সবসময় একটাই দেখাইতে হবে আপনাকে, ঠিক আছে।
একটাই দেখাই দেবো, আপনার এর বেশি দেখাতে পারবে না। আর এখানে দেখেন আরেকটা সেটিং আছে, এটা একটা সেটিং আছে, এটা অনেকগুলো অনেক ধরনের স্টাইল আছে এটার ভিতরে। স্ক্রিনতে ক্যারাজল ছিল, আমরা ক্যারাজলে কি ভিতরে কি পাইলাম, ক্যারাজলের ভিতরে আমরা পাইছি স্লাইড, ফ্যাট আর কিউব। স্লাইডের ভিতরে আমরা কি পাবো, একসাথে কটা দেখানো যায়, 2টা দেখাতে পারি, 3টা দেখাইতে পারি, বা 4টা দেখাইতে পারি। এরকম আমরা ইচ্ছা স্বাধীন, নিজের ইচ্ছা স্বাধীন দেখাইতে পারবো, নিজের ইচ্ছা স্বাধীন দেখাইতে পারবো। এবং একসাথে কয়টা স্লাইড হবে এটা একটু গুরুত্বপূর্ণ, এটা একটু দেখাই দিই। মানে একসাথে 2টা দিলাম এবং স্লাইড হবে কয়টা, একটা। তার মানে যখন আমরা নেক্সটে ক্লিক দিব, এখানে দেখেন, এখানে আসলাম, এখানে নেক্সটে ক্লিক কয়টা করে আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, একটা করে। একটা করে। আর এটা হচ্ছে আমার যদি চেঞ্জ দিই 2টা, তার মানে একসাথে 2টা করে চেঞ্জ হবে। দেখাই, দেখেন ক্লিক দিলাম, 2টা একসাথে চেঞ্জ হয়ে গেল, দেখছেন? জি স্যার। আচ্ছা, এখানে ইমেজ কম তো, যার কারণে মনে হচ্ছে আপনারা এই করতে বুঝতে পারতেছেন না। এই দেখেন একসাথে 2টা, এটা আলাদা ইমেজ আর ওটা আলাদা ইমেজ, ঠিক আছে? এই 2টা, এটা কিন্তু আলাদা ইমেজ। আর এই যে এখানে চেঞ্জ হলো একটা, কারণ হচ্ছে কি এটা লাস্ট আইটেম চলে আসছে, এখানে এখানে একটা চেঞ্জ হয়েছে। স্যার বুঝতে এটা পারছি। বুঝতে পারবেন, আমরা আলাদা আলাদা ইমেজ দিয়ে ট্রাই করবেন, সমস্যা নাই, বাসায় এতে ট্রাই করবেন, সমস্যা হবে না। আচ্ছা, আমি এখানে ক্যারাজল দেখলাম, এটা স্ক্রিন কি ক্যারাজল। আর এখানে আমরা আরো কিছু দেখতে পারি, ক্যারাজল ভিতরে স্লাইড শো দেখতে পারি, স্লাইড শো। এই স্লাইড শো কিন্তু আমরা বিভিন্ন ওয়েবসাইটে, বাংলাদেশের বিভিন্ন ওয়েবসাইটে, সরকারি ওয়েবসাইট গুলোতে পাবেন আপনি এটা, ঠিক আছে? এরকম সরকারি ওয়েবসাইটে থাকে এরকম স্লাইড শো, দেখছেন? নিচে ছোট আকারে দেখাইতেছে এবং উপরে কি বড় আকারে ওই ইমেজটা দেখাইতেছে, স্লাইড শো, ঠিক আছে? এবং তার ভিতরে দেখেন আমি আর ভিতরে আর কি কি সেটিং আছে, এটার ভিতরে ঠিক এরকমই স্লাইড ইফেক্ট, বিভিন্ন ইফেক্ট দিতে পারবেন। ফেড দিলে ফেড ইফেক্ট, কিন্তু এখানে নিচে কিন্তু এটা থাকবে, এটা চলে যাবে না, কারণ এখানে তো উপরে তো একটাই দেখাইতেছে। আর কিউব ইফেক্ট দিলে কিউব ইফেক্ট আপনারা দিতে পারবেন, একই জিনিস, ওই আগের যে ইফেক্ট এটাই কাজ করবে। আর হাইট এখানে নির্দিষ্ট করে দিবেন, আর রেটিও দিতে পারবেন এখানে, থাম্বনেল রেটিও, মানে এই যে ইমেজ গুলো আছে, এই ছোট ইমেজ গুলা, এই যে ছোট ইমেজ গুলো আছে, এইভাবে কি হবে, আমি স্কোয়ার দিলাম, ছোট 4 কেন্দ্রের বড়, 4 কেন্দ্রের সাইজ সমান থাকবে। তারপরে দিলাম 4.3, মানে এটা নানান ধরনের সাইজ আর কি, এটা নানান ধরনের সাইজ, এই ইমেজে নানান ধরনের সাইজ আপনি এটা চেঞ্জ করতে পারবেন। আর সেন্টার স্লাইড মানে হচ্ছে যে এই যে এটা অ্যাক্টিভ, এটা হচ্ছে কি সেন্টারে আছে, এটা অ্যাক্টিভ করে এটা সেন্টারে এসে পড়ছে, এটা অ্যাক্টিভ করবো এটা সেন্টারে এসে যাবে, যেটা অ্যাক্টিভ করে ওটা কি হবে আমার সেন্টারে চলে আসবে, সেন্টার স্লাইড। আচ্ছা, এখানে সব দেখানো হলো। তারপর হচ্ছে একটা কভার ফ্লো, এটা প্রায়ই লাগে কভার ফ্লো, এই ডিজাইনটা অনেক মাঝে মধ্যে লাগে আর কি, দেখে মনে হয় অনেক বিষয় বিষয় বিরাট কিছু, কিন্তু এটাতে সবসময় 3টা দিবেন, সবসময় কি দিবেন, 3টা দিলে এটা ডিজাইন দেখতে সুন্দর দেখা যায় বেশি। 4টা দিলেও আপনার এত ভালো লাগতো না, আবার মনে করুন যে 2টা দিলেও এত ভালো লাগতো, দিতে হবে 3টা দিলে মাঝখানেটা সমান থাকবে, 2 সাইডে একটু দেখা থাকবে, ওইটা একটু ভালো লাগে দেখতে। এখানে দিবেন 300, বা আপনি 350 দিতে পারেন, 350। মানে আমি তো এইভাবে দেখা যাচ্ছে, এগুলো আপনার যখন ইমেজ তৈরি কি করবেন, এইভাবে তৈরি করবেন। এখন দেখেন, এখান থেকে স্লাইড করে দেখেন, দেখতেছেন বইয়ের পাতার মতো হচ্ছে না, যে বইয়ের পাতাটা মাঝখানে আছে, 2 সাইডে 2টা ঢেউর মতো চলে যাবে, ভিতরের দিকে আছে। মানে একটা উইজেট কতগুলা ইউজ কেস আমরা দেখলাম। এখানে সেম স্লাইড ম্যাট সব চেঞ্জ করতে হবে, কিন্তু এখানে অ্যানিমেশন কন্ট্রোল করার অপশন নাই, অ্যানিমেশনটা কন্ট্রোল করতে পারবেন না। আর এডিশনাল অপশন আছে এখন, এখন তো মোটামুটি এগুলো ক্লিয়ার নাকি? আমরা এখানে ক্যারাজলি রাখি, অ্যানিমেশনটা দেখতে সুন্দর হবে আর কি, বুঝতে সুবিধা। আর যে এরো মেরো এগুলো তো আপনারা দেখাইছি, এরো, প্রেজেন্টেশন ডট, ট্রানজিশন ডিউরেশন, যেটা হচ্ছে আপনার যদি আমরা 5000 দেই, তাহলে আমাদের ট্রানজিশন 5000 সেকেন্ড নিয়ে ট্রানজিশন হবে, আস্তে আস্তে দেখেন, আস্তে আস্তে ট্রানজিশন হচ্ছে, দেখছেন? জি। মানে স্ল্যাটটা যে চেঞ্জ হলো, আগে কিন্তু এক্ষুনি চেঞ্জ হয়েছে, ক্লিক দেওয়া 500 দিই, ক্লিক দেওয়ার সাথে সাথে চেঞ্জ। আর এখানে আমি দিচ্ছি কি 5000, মানে 5 সেকেন্ড, 5000 বলতো কি বুঝাইছে বুঝতে পারছেন, 5 সেকেন্ড আস্তে আস্তে চেঞ্জ হলো, 5 সেকেন্ডে আমরা 500 দিলাম। অটো স্পিড মানে এটা কি অটোমেটিক স্ক্রল করবে নাকি, যদি অফ থাকে অটোমেটিক স্ক্রল করবে না। আর ইনফিনিটি লুপ সব সময় যদি স্ক্রল করবে কিনা এটা। আর পুশ অন হভার, এটা হচ্ছে আমরা দেখাই পুশ অন হভারটা আসলে কি। এখানে আমি করলাম, এটা আমি বাইরে রাখি, দেখেন স্লাইড হবে 5 সেকেন্ড পরে স্লাইড হবে, 1 2 3 4 5 সেকেন্ড মধ্যে স্লাইড হয়ে গেল। এখন যদি আমি এখানে এটার উপরে রাখি মাউসটারে, এখন দেখবেন এটা স্লাইড হবে না, গুণ 5 সেকেন্ড দেখেন, 5 সেকেন্ড ওভার হয়ে যাবে, স্লাইড হবে না। 1 2, অলরেডি কিন্তু 5 সেকেন্ড ওভার হয়ে গেছে, তারপর কিন্তু স্লাইড হয় না, কারণ কি
এই মাউসটা এটার উপরে আছে, স্লাইডের উপরে, এই সময় কি হবে, এটা পুশ হবে, পুশ মানে এটা স্লাইড হবে না। আর পুশ অন ইন্টারেকশন, ইন্টারেকশন হচ্ছে ওইটাও ওই একই কাজ, যে রাখলাম এটা পরে পুশ মুশ মানে কোনো কিছু নেই, মেশিন কোনো কিছু হবে না, শেষ। ইমেজ ফিট, ইমেজ ফিট কন্টেন্ট অটো দিলে দেখেন অনেক বড় বড় হয়ে গেছে। কন্টেন্ট, কন্টেন্ট দিলে যেটুকু হাইট দিছে যেটুকু এর মধ্যে দিতে পাবে না, আর কভার দিলে কভার পুরোটাই পাবে। অনেকটা হচ্ছে ইয়ের মতো, ভিজি ব্যাকগ্রাউন্ড ইমেজের মতো। আচ্ছা, লেজিলুট, লেজিলুট নিয়ে আমাদের ইমেজ অপটিমাইজেশন করে অনেক ইয়ে আছে, সমস্যা নেই। এখন এটা মনে হয় না এটা বোঝা যাবে, অল্প ইমেজ তো বোঝা যাবে না, বোঝা যায় না। তো আমরা পেজ স্প্রিড নিয়ে কাজ করবো, তখন লেজিলুট এটা দেখাবো, সমস্যা নেই। আচ্ছা, দুইটা স্পেস বিটুইন দুইটা ইমেজের মাঝখানে কতটুকু স্পেস হবে, বর্ডার রেডিয়াস কতটুকু, সবগুলাতে কতটুকু বর্ডার হবে, বর্ডারের কালার, ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম রেড, এখানে দিলাম 10 পিক্সেল একটা বর্ডার দিলাম, বর্ডারের কালার দিলাম ব্লু কালার, বর্ডার রেডিয়াস দিলাম 15 পিক্সেল, প্যারিং দিলাম 10 পিক্সেল। নেভিগেশন আর তো দেখানো হয়েছে, নেভিগেশন, নেভিগেশন এটা হচ্ছে আপনার যে পজিশনিং করা, এটা সাইজ, এরো সাইজ কতটুকু বড় করতে পারবেন আপনি, আউটসাইড ইনসাইড করা, অবশ্যই এরো কালার চেঞ্জ করা, কালারটা হোয়াইট দিয়ে রাখি। তারপরে স্পেস বিটুইন ডট, এই যে এই দুটো ডট মাঝখানে নিচে পজিশন, এটা সাইজ বড় করা, অন 15 দিলাম মাঝখানে গ্যাপটা। আর হচ্ছে অ্যাক্টিভটা যেটা হবে ওটা অ্যাক্টিভ কালার, আর যেটা অ্যাক্টিভ না থাকবে ওটার কালার। আচ্ছা, প্লে আইকন যেটা আছে, যে এই ভিডিওতে যেখানে যে আইকনটা দেওয়া আছে উপরে, ভিডিও এর উপরে আইকন কালার চেঞ্জ করতে পারি আমরা, হোয়াইটটা দেখে দিয়ে রাখি, আর সাইজ ছোট বড় করতে পারি। হচ্ছে না, এখানে একটা আইকনের শ্যাডো দেওয়া যাবে, যে ব্লার বেশি গেছে, এটা চেঞ্জ হচ্ছে, বুঝছেন, এটা ইমেজের কারণে আমরা বুঝতে পারতেছি না আর কি। ইমেজটা ডার্ক হইতো তাহলে এটা বোঝা যেত। যেটা সেভ চেঞ্জ করলাম, রিফ্রেশ করলাম। আচ্ছা, কাজ হলো এটি, এগুলাই, আর কোনো কিছু নাই। আর এটা হচ্ছে লাইট বক্স, লাইট বক্স কি, এখানে ক্লিক দিয়ে ভিডিও, একটা ভিডিও ওপেন হলো, দেখেন এই ভিডিওটা ওপেন হলো, এই ভিডিওর অনেক কালার আমরা তো হোয়াইট দেই, আর এখানে দেখি ইউজ কালার দিলাম রেড, আর ইউআই হভার কালার দিলাম ওটা ব্ল্যাক কালার দিলাম, ভিডিও উইথ দিলাম 50%। এখন আমরা সেভ দিলাম। তো এখানে ভিডিও উইথ কতটুকু আছে, অনেক বড় না, প্রায় 80% জায়গায় ভিডিও উইথ আছে। এখন যদি আমি রিফ্রেশ করি, রিফ্রেশ করে এখানে আমি আবার অন করি, এটা ডিফল্ট সেটিং চেঞ্জ করা, এটা সবকিছু চেঞ্জ হয়েছে, ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেছে হোয়াইট। তারপর এটা হয়েছে, এটা আসলে কি তেমন কিছু চেঞ্জ করা লাগে না, ঠিক আছে, এটা এভাবে চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই, এটা 90% সময় এইভাবেই থাকে। এটা চেঞ্জ করলেও তেমন কাজ করে না আর কি, এটাকে এইভাবে অফ করে দিবেন, এটাকে সিএসএস করে করে করা লাগে, অনেক ঝামেলা হয়ে যায়। চেঞ্জ করলাম, এখন ঠিক আছে, কাজটা এটা ক্লোজ করে দিতে পারলাম। ওকে, এই তিনটা উইজেট দেখলাম, তিনটা উইজেট নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? জি না স্যার। কালকে ইনশাল্লাহ অনেকগুলো উইজেট দেখা যাবে। আচ্ছা, পোস্ট প্রাইস ফ্লিপ বক্স, ফ্লিপ বক্স, ফ্লিপ বক্স আগে পরে দেখবো না, সমস্যা নাই, ইয়ার সাথে এটা এরকম আর কি, ফ্লিপ করে আর কি, হবার করার সাথে সাথে এটা ফ্লিপ করবে, অ্যানিমেশন একটা আর কি। সমস্যা কালকে দেখবো, আজকে অনেক প্রেশার হয়ে যাবে আপনাদের, এত কিছু মনে রাখতে পারবেন না পরে। আর অবশ্যই প্র্যাকটিস হবে, ঠিক আছে। হেডিং নিয়ে এই স্পেসার দিয়ে দুইটা করবেন, দুটা সেকশন করবেন স্পেসার দিয়ে,
আর হেডিং নিয়ে তিনটা স্পেস, তিনটা সেকশন হবে, তা তিনটা করে 5টা, আর এটা নিয়ে হবে 2টা। 5 2 কত হলো 7টা। তাহলে একটা পেজে 7টা সেকশন করবেন। আমি যেভাবে নিয়েছি এইভাবে। মানে ক্যানভাগও নিবেন, এলিমেন্টের ক্যানভা নিয়ে এখানে কোনো হেডার ফুটার থাকবে না, আপনার 7টা সেকশন এইভাবে থাকবে। ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার। আর এসএমএস যেন সাবমিট করবেন, ওটা ফর্ম আমি দিয়ে দেবো, সমস্যা নেই পরে। আজকে ক্লাস এই পর্যন্তই। সবার কারো কোনো কোশ্চেন? আচ্ছা, যার যার আছে তারা আছে যাইতে পারেন। ক্লাস মনে রাখেন, অবশ্যই আমি কালকে কোশ্চেন করবো ওয়ার্ডপ্রেস নিয়ে। ওয়ার্ডপ্রেসের ভিতরে যা যা দেখাইলাম সবকিছু নিয়ে আমি কোশ্চেন করবো কালকে। আপনারা ভিডিওটা পোস্ট করে করে আবার দেখবেন এবং প্রত্যেকটা আইটেম মুখস্থ করবেন। আমি কোশ্চেন করবো কালকে, যে কাউকে আমি যেভাবে ইচ্ছা এইভাবে কোশ্চেন করতে পারি। ইনশাআল্লাহ স্যার। আর হচ্ছে আমি টোটাল 7টা করবেন, সেকশন করবেন, 7টা সেকশন করবেন। হেডিং এ হচ্ছে 3টা, আর বাকি হচ্ছে 2টা 4টা, 4 3 7টা হবে। ঠিক আছে, হেডিং এ 3টা করতে হবে, করতে হবে এরকম না। আপনার ইউনিক, আপনার ডিজাইন, সুন্দর ডিজাইন দেখে আপনি যে কোনো দরকার হলে যে 7টা করতে পারেন, এটা কোনো সমস্যা নাই। কিন্তু 3টা যে উইজেট দেখলাম, 3টা উইজেট ব্যবহার করতে হবে। মানে একটা উইজেট আপনি 7টা বানাই আসবেন, তাহলে দেবো না। 3টা উইজেট করতে হবে, 3টা উইজেট দিয়ে 7টা করতে হবে। ঠিক আছে, আর কোনো প্রবলেম আছে? স্যার হিটিংটাকে যদি আমি বলেন। এনিমেটেড হিটিংটা যে দেখলাম, হুম ওইটাকে যদি আমি দিতে চাই, এনিমেশনটা যদি লাইন যদি ব্রেক করতে চাই, তাহলে কিভাবে কি করব? লাইন ব্রেক দিতে চান মানে? যে এখানে আছে, 3 এখানে লাইন যদি আনতে চাই, জি, আইএমএ এটা এক লাইনে থাকবে, ডব্লিউপি ডেভেলপার এটা আরেক লাইনে, ওটা কোড তো আপনার এইটা নিচে করা তো লাইনে। প্রয়োজন না, তাহলে তো আপনার এনিমেশন হেডিং করা লাগে। আপনার তাহলে আপনার ইয়ে করবেন, নর্মাল হেডিং দিয়ে করবেন, এরকম নর্মাল হেডিং দিয়ে। আমরা তো 3টা লাইনই করি, তাহলে তো আমার এই এনিমেশন হেডিং দরকার নাই। দরকার আছে? জি স্যার। তো আপনি তিনটা যখন করবেন, তখন আপনি তো নর্মাল হেডিং দিয়ে করতে পারেন। ওটা তো এনিমেশন দরকার নেই। আর না, এনিমেশন দরকার। আমি চাচ্ছিলাম ডব্লিউপি ডেভেলপারটা যে হুম। অ্যানিমেশন হবে, এই অ্যানিমেশনটা মাঝখানে হবে, আর এই উপরে আর নিচের লেখাগুলা আহ, দুই মানে 3 লাইনে হবে, আর মাঝখানের লাইনটা অ্যানিমেশন হতে থাকবে। আচ্ছা, এরকম চাইতেছেন, যে এরকম উপরে এটা থাকবে, এটা কপি করব, আর নিচে একটা থাকবে, আর মাঝখানে এটা অ্যানিমেশন হবে। জি, কেমন চাচ্ছি। তাহলে এরকম হলো, আপনি এটা নর্মাল হেডিং নেবেন, এটা নর্মাল হেডিং, মাঝখানে একটা অ্যানিমেশন হেডিং নিলেন, এটা অ্যানিমেশন হবো। আর একটা সাইডে আপনার চাইলে তো এক সেকশনে 3টা হেডিং দিবেন, এটা তো এসইওর জন্য ভালো হতো না। ঠিক আছে, জি, একটা সাইডে একটা H1 থাকবে, একটা H1 টেক থাকবে, এটা আমরা সামনে এসইও বুঝবো তখনই করবো। একটা সেকশন 3টা হেডিং হবে না কখনোই। ঠিক আছে, এইভাবে আপনার ইচ্ছা নিতে পারবেন না তো, এটা ডিজাইন সুন্দর হবে। আমরা কি বলছি কি, ডিজাইন সুন্দর করতে হবে, আপনি ইচ্ছা স্বাধীন তো করতে পারবেন না। আপনাকে এরকম এখানে এরকম লাগবে না, এরকম। এইখানে যদি বিআর কোড দিই, কোন জায়গায়? এই যে IMA, এখানে একটা বিআর কোড দিলাম, তারপরে ডাব্লিউপি ডেভেলপারের পরে আরেকটা বিআর কোড বিয়ার দিলাম। কোড দিতে পারে, আমরা বিয়ার কোড দিলে এখানে ব্রেক নিবে না। এটার ভিতরে আমরা যদি, এটা তো কখন ব্রেক নিই, এটা আমরা বড় লেখা দিলাম, তখন এরকম হলো যে 3টা লাইন হলো, মাঝখানটা হলো, এখানে হলো। দেখাইতে পারছি? তো এটা অটোমেটিক নিবে, তখন আপনার করতে হবে না। এই যে দেখেন, ডাবল মার্কেটার দেয়, এটা দুই মাঝখানে একটা হলো, এখানে একটা হলো, এটা মাঝখানে অ্যানিমেশন হচ্ছে, আর এটা দুই সাইডে আছে, তাই না? আপনি এটাই বলতেছিলেন নাকি? জি স্যার। হ্যাঁ, এটা অটোমেটিক হবে, এটা আপনার হাতে না। এটা হচ্ছে যখন আপনি করবেন, যে লেখাটা যখন বড় হবে, বা এই লেখাটা অ্যানিমেশন লেখাটা বড় হবে, তখন এটা অটোমেটিক নিচে যে উপরে চলে আসবে। আর এটা যখন অ্যানিমেশন এইভাবে হচ্ছে, এটা বেশি সুন্দর লাগতেছে নাকি যখন আমরা
মানে মাঝখানে রাখছিলাম তখন বেশ সুন্দর লাগতেছিল, বা কানিতে ছিল তখন বেশ সুন্দর লাগতেছিল, এটাই বলেন এক লাইনে। অ্যানিমেশন হেডিং এক লাইনে আনার কারণটা কি? অ্যানিমেশন হেডিং এর মেইন কারণটা কি? আমরা তো নরমাল হেডিং দিয়ে তখন কাজ করতে পারি। অ্যানিমেশন আসার কারণটা কি? অ্যানিমেশন হচ্ছে কারণ হচ্ছে লম্বা একটা টেক্সটকে আমরা অ্যানিমেশন দিয়ে সুন্দরভাবে দেখাচ্ছি, এটাই, আর কিছু না, এক লাইনে দেখাচ্ছি। অ্যানিমেশন হেডিং কখনো 2 লাইনে হয় না, ঠিক আছে? জি স্যার। আপনি ইচ্ছা সাথে আমরা ডিজাইন করতে পারেন স্বাভাবিকভাবে, কিন্তু অ্যানিমেশন হেডিং 2 লাইন হয় না, কারণ হচ্ছে অ্যানিমেশন হেডিং আনাই হয় যাতে একটা লম্বা জিনিসকে এক লাইনে দেখানো যায়। আই এম এ ফ্রিল্যান্সার, আই এম এ ডেভেলপার, আই এম এ গ্রাফিক ডিজাইনার, 3টা লাইন লেখা লাগতেছে, এটা এসইওর জন্য ভালো না। এক জায়গায় 3টা লাইন এসইওর জন্য ভালো না। তখন কি হবে? একটা অ্যানিমেশন হেডিং দিয়ে দিলাম যে এক জায়গাতে আমার 3টা লাইন চলে আসতেছে। আর করার কোনো কোশ্চেন ডিজাইন স্যার নিয়ে? আমার সাইডে আমার মোশন আসে না, এটার জন্য মেসেজ দিয়েছিলাম প্রবলেম সলভিং গ্রুপে। আপনার মোশন আসেন, আপনার পুরো এই যত প্লাগইন আছে সব প্লাগইন দিয়ে অ্যাক্টিভ করে দিবেন। ডাব্লিউপি রিসেট নামে একটা প্লাগইন আছে, আপনি অ্যাড প্লাগইনে যাবেন, ঠিক আছে? অ্যাড প্লাগইন দিয়ে ডাব্লিউপি রিসেট লিখবেন, এখানে ডাব্লিউপি রিসেট লিখবেন। ডাব্লিউপি রিসেট লিখে একটা প্লাগইন আসবে, এই যে এই প্লাগইনটা ডাব্লিউপি রিসেট, এটা ইনস্টল দিবেন। ইনস্টল দিয়ে এটাতে সেটিং আছে, এখানে দেখেন ডাব্লিউপি রিসেট আছে, এটা ওপেন ডাব্লিউপি রিসেট টুলস, এখানে যাবেন, না হলে এখানে টুলস এর ভিতরে ডাব্লিউপি রিসেট অটোমেটিক চলে আসবে। আসার পরে এখানে নিচে আসবেন, নিচে আসে এখানে দেখবেন রিসেট নামে একটা অপশন আছে, এখানে লিখবেন হলো আপনার রিসেট। রিসেট লিখে রিসেট সাইট ক্লিক করবেন। আপনার যত থিম প্লাগইন আছে সব আগে ফ্রেশ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হয়ে যাবে। ফ্রেশ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট করার পরে আপনি এলিমেন্টর আর এলিমেন্টর প্রো এলিমেন্ট বা আপনার যে এলিমেন্টর প্রো চালান এটা অ্যাক্টিভ করবেন। এই দুটো অ্যাক্টিভ করে যা আছে সব ডিলিট করে দিবেন, কোনো প্লাগইন রাখবেন না। প্লাগইন দিয়ে কনফ্লিক্ট করতেছে যার কারণে আসতেছে না, ঠিক আছে? জি আর এরপর যদি না হয় তাহলে আপনি অন্য কারো পিসি থেকে বা অন্য কোনো অ্যাক্সেস নিয়ে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পরে কালকে আমি ফ্রেশ ওয়ার্ডপ্রেস তুলতে হবে, তাহলে ওয়ার্ডপ্রেসে কোনো জায়গায় সমস্যা হয়েছে, নাহলে আপনি এটা এবার করে দেখেন কি হয়। 90% কোনো প্লাগইন থেকে প্রবলেমটা হয়েছে, ঠিক আছে? জি স্যার। তারপর অন্য কেউ? আর কোনো কোশ্চেন? ওকে, গুড নাইট। রাত বাজে 12টা, ঘুমায় যান। ঠিক আছে স্যার। আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাই কিভাবে শিখতে পারি? কি কি বিষয়ে? হ্যাকিং বিষয় আর কি। হ্যাকিং বিষয়ে কোর্স করেন। হ্যাকিং বিষয়ে তো এখানে শেখানো হবে না। হ্যাকিং বিষয় অনেক ভাবে হ্যাক করা যায়। না, নানান ভাবে হ্যাকের hack করা জন্য যায়। না স্যার, নিজের সাইট গুলো আর কি সুরক্ষার জন্য। এটা আমরা দেখাবো সামনে, নিজের সাইডে সুরক্ষা করা কেমনে করা লাগে। লাস্টের 1 দিন 2 দিন 2 দিন, লাস্টের 2 দিনে হল দেখানো। মানে একটা সিকিউরিটি, একটা সাইটকে কিভাবে সিকিউরিটি দেওয়া লাগে যাতে কেউ হ্যাক না করতে পারে, বা বাই চান্স হ্যাক হয়ে গেলে ওটাকে কিভাবে রিকভারি করা যায়। হ্যাক হইতেই পারে স্বাভাবিকভাবে, এটাকে রিকভারি করা যায়, এইভাবে আপনি করতে হবে, সমস্যা নেই। কিছু প্লাগইন আছে, প্লাগইন গুলো ইনস্টল দিলে হ্যাক হয়ে যাবে। স্যার অনেক সময় আছে যে একটা লিঙ্ক পাঠাইলে মানে ওইটা যদি কেউ করে ক্লিক না, করার ওগুলো সাথে আলাদা আলাদা সফটওয়্যার আছে, আলাদা টুল আছে, ওগুলা হ্যাকিং এর আলাদা আছে, পাইথন দিয়ে করে, জাভাস্ক্রিপ্ট দিয়ে হ্যাকিং কোড করে। ওই হ্যাকিং কোড করে আপনি যদি দেন তাহলে আপনার ইনফরমেশন তাদের কাছে চলে যাব, ঠিক আছে না? ওটা হ্যাকিং হ্যাকিং সফটওয়্যার আছে, হ্যাকিং আছে, কোর্স আছে, এটা কোডম্যান বিডির একটা কোর্স আছে, মানে এথিক্যাল হ্যাকিং নামে, ওটা করতে পারেন। কোডম্যান বিডির একটা কোর্স আছে, মিনহাজুল আসিফ ভাই করায়। স্যার আপনি কি এগুলো পারেন স্যার? না ভাই, আমরা প্রোটেক্টই, আর হ্যাক হয়ে গেলে তারপর এটাকে করি, রিকভারি করে দেই, কিন্তু হ্যাকিং করে করি না। ওটা হ্যাকিং করার চেষ্টা করি না,
লিঙ্ক পাঠাইলে অবশ্যই হবে, হ্যাক হবে, কিন্তু এগুলা আসলে কেউ আর সাইট এভাবে রাখে না, সবাই প্রোটেকশন দেয়। জি স্যার। আর যেগুলো বড় বড় সাইট নিজে থেকে হ্যাকিং করা লাগবে, ওগুলো আপনি বিভিন্ন ধরনের সিক্রেট গ্রুপ, এগুলো আসলে ওপেনলি আসে না, ওগুলো ওপেনলি হয়ও না, ওগুলো সিক্রেট থাকে। ওগুলো সিক্রেট গ্রুপে যদি আপনি জয়েন করতে পারেন ওইভাবে, তাহলে আপনি আস্তে আস্তে যাইতে পারেন। আর যদি ইথিক্যাল হ্যাকিং, যেটা নর্মাল হ্যাকিং না, ইথিক্যাল হ্যাকিং মানে মানুষের ভালো করা আর কি, খারাপটা না, ওই ভালো করা হ্যাকিং যদি শেখা যায়, তাহলে ওটা হচ্ছে আপনার মিনাজুল আসিফ ভাইয়ের কোর্স আছে একটা, ওটা থেকে করা যায়। আল্লাহ হাফেজ। 12টা বেজে গেছে, সবাই ঘুমান। ইনশাল্লাহ আগামীকালকে দেখা হবে। শখ ভাই মনে আগামীকাল নিতে পারে, দেখি। ইনশাআল্লাহ স্যার। আচ্ছা।